ফেসবুক লাইভ স্টার্ট হয়েছে, আমি লিঙ্কটা সকল জায়গায় আমি দিয়ে দিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাদ আহমেদ। আমি নিউরো সার্জারির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তো আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে সবাই জয়েন করবেন। আমরা কিছুক্ষণ পর আমাদের ক্লাসটা শুরু করব। তার যারা অলরেডি যুক্ত আছেন, আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা 50তম বিসিএস এর জন্য একটা সাজেশন বেসড ক্লাস নেব। হ্যাঁ। তো এই আপনাদের সুবিধার জন্য আমরা একটা গোছানো একটা সাজেশন বানিয়েছি। ওকে। তো মোটামুটি 200 পেজের আর কি। এই পিডিএফটাই আমরা আজকে আপনাদের দেখাবো এবং এই পিডিএফ থেকেই আমরা ক্লাসটা নিব। আপনারা যে স্ক্রিনে যে পেজটা দেখছেন সেটা হচ্ছে আমাদের যে সাজেশনের একটা পেজ আর কি। তো এই যে এটা হচ্ছে আমাদের সাজেশন কন্টেন্ট। এখান থেকে আমরা ক্লাসটা নিব এবং আমরা একটু ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব যাতে আপনারা পড়াটা সহজে মাথায় রাখতে পারেন। আমি বিভিন্ন প্রশ্ন করব, আপনারা প্রশ্নের উত্তর দিবেন। ওকে। তো আজকে আমি বাংলা সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্যের আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ নিয়ে আমি কথা বলবো। এবং আগামীকাল আমাদের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসে বাংলা সাহিত্যের বাংলা ব্যাকরণ নিয়ে আরেকটা ক্লাস নেওয়া হবে। তো যারা আছেন, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। ওকে। তো আমরা 2টা মিনিট পর আমাদের ক্লাস শুরু করব। সবাই জয়েন করলেই আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তো দুই দুই একটা প্রশ্নের উত্তর দেন যারা শুনতেছেন। হ্যাঁ। বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র নিদর্শনের নাম কি? খুব সহজ প্রশ্ন, কিন্তু উত্তর দেন। বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র নিদর্শনের নাম কি? উত্তর দিতে থাকেন। এই ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হবে। হুম। কারণ একটা ক্লাসেই আমরা পুরো বাংলা সাহিত্য নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে। এবং শুধু যে আমি দাগিয়ে দিয়ে যাবো তা না, আমরা কিন্তু
মোটামুটি একটু ডিপে পড়াশোনা করব, যাতে পড়াশোনাটা আপনার মাথায় থাকে। ক্লিয়ার? কারণ যদি একটু ডিটেলস না বলি আপনারা মাথায় রাখতে পারবেন না পড়াটা। আচ্ছা, ডক্টর সারাহ জুহি কমেন্ট করেছেন চর্যাপদ। সবচেয়ে সহজ প্রশ্ন, আপনারা কমেন্ট করেন। মোহাম্মদ শাকিল হোসেন কমেন্ট করেছেন চর্যাপদ। ঠিক আছে। আর সবচেয়ে সহজ প্রশ্ন, কিন্তু উত্তর এত কম কেন? ওকে, তো আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা। হ্যাঁ, আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন, মানে সহজ কিন্তু পরীক্ষার প্রশ্ন। ক্লিয়ার? আচ্ছা, এই যে চর্যাপদ। তো চর্যাপদের আরো কিছু নাম আছে, পরীক্ষায় আসে। সেই নামগুলো কি? চর্যাগীতি, চর্যাগীতিকোষ, চর্যাচর্য বিনিশ্চয়। ঠিক আছে। তো একবার একটা প্রশ্ন আসছিল, আমার খেয়াল আছে যে চর্যাচর্য বিনিশ্চয় মানে কি? কেউ কি কমেন্টে জানাতে পারবেন যে চর্য বিনিশ্চয় এই শব্দটার মানে কি? এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন। এটা মানে হচ্ছে কোনোটা আচরণীয়, কোনোটা আচরণীয় না, মানে কোনোটা ফলো করা যাবে, কোনোটা ফলো করা যাবে না। এটা একটা পরীক্ষার প্রশ্ন। ওকে। আচ্ছা, তো চর্যাপদের মূল বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের গুরু তত্ত্বকথা। যদি বলা হয় কোন ধর্মের গুরু তত্ত্বকথা, অপশন দিবে হচ্ছে নাথ ধর্ম, আহ খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, এরকম বিভিন্ন অপশন দিবে। উত্তর হবে হচ্ছে বৌদ্ধ ধর্মের গুরু তত্ত্বকথা। তো চর্যাপদ মূলত কি? এটা কি কোনো গদ্য, পদ্য নাকি গান? এটা কিন্তু একটা গানের সংকলন। ওকে। আচ্ছা, তো এটা কাদের সাহিত্য, কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটা হচ্ছে বৌদ্ধ, সহজিয়া বৌদ্ধদের আহ সাহিত্য। ওকে। আচ্ছা, তো চর্যাপদ আসলে কোন ধরনের ছন্দে লিখিত? হ্যাঁ, এটা একটা পরীক্ষার প্রশ্ন। এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তো মাত্রাবৃত্ত ছন্দটা কি? মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে কবিতার এক ধরনের ছন্দ যেখানে মূল পর্ব 4, 5, 6 বা 7 মাত্রার হয়। এই ছন্দে অতিরিক্ত কোনো সুর বা টান থাকে না এবং শব্দধ্বনি প্রাধান্য পায়। যেহেতু শব্দধ্বনি প্রাধান্য পায়, এজন্য এটাকে ধ্বনি প্রধান বা শব্দ প্রধান ছন্দ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা। এটাও পরীক্ষার প্রশ্ন। দেখেন 42তম বিসিএস এও আসছে, 38তম বিসিএস এও আসছে, যে কোন ধরনের ভাষা? সান্ধ্য ভাষা। ক্লিয়ার? আচ্ছা, তো এটা কোথা থেকে আবিষ্কৃত হয়? এটা হচ্ছে নেপালের রাজ গ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়। তো কে আবিষ্কার করেন? কমেন্ট সেকশনে একটু জানান যে চর্যাপদ কে আবিষ্কার করেন। চর্যাপদ আবিষ্কার করেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে আবিষ্কার করেন? 1907 সালে। কোথা থেকে আবিষ্কার করেন? নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন। ওকে। এখন এই যে রাজ গ্রন্থাগার থেকে যে আবিষ্কার করলেন চর্যাপদ, সাথে আর কোনো গ্রন্থ কি আবিষ্কৃত হয়েছিল, বা হরপ্রসাদ শাস্ত্রী আর কোনো গ্রন্থ আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। সেটার নাম কমেন্টে জানাতে পারেন যারা জানেন। সেই গ্রন্থের নাম হচ্ছে ডাকার্ণব গ্রন্থ। ওকে। আচ্ছা, তো এখন এই গ্রন্থ আবিষ্কৃত হলো, আবিষ্কৃত হওয়ার পর এটা প্রকাশিত হয়। কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। তো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। তাহলে 1916 সালে চর্যাপদও প্রকাশিত হয়। তারপর হচ্ছে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন, যেটা মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার, সেটাও প্রকাশিত হয়। ওকে। তো এখন চর্যাপদ কবে রচিত হয়? কমেন্টে একটু জানান। চর্যাপদ কবে রচিত হয়? চর্যাপদ রচিত হয়, দুইটা থিওরি আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে, উনি একজন বিখ্যাত ভাষাবিদ এবং উনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কেউ কি বইয়ের নামটা লিখতে পারবেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা বই আছে। এটা হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, ODBL। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসে, যে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ বা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এটা কার লিখা? এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লিখা। তো প্রশ্ন আসে যে চর্যাপদের পদের সংখ্যা কত?
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 50টি এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 51টি। ওকে, তো চর্যাপদের রচয়িতা কতজন? কেউ কেউ বলে 23 জন, কেউ কেউ বলে 24 জন। ওকে, আচ্ছা, এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আপনাকে মাথায় মনে রাখতে হবে, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। বঙ্গ কামরূপী ভাষা কি? বঙ্গ কামরূপী ভাষা হচ্ছে এমন একটা ভাষা যেখান থেকে কি হয়, যেখান থেকে হচ্ছে অসমিয়া ভাষা এবং বাংলা ভাষা, এই দুইটা ভাষা উদ্ভব হয়। ওকে, আচ্ছা, তো চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, এটা সর্বপ্রথম কে প্রমাণ করেন? এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন। উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, তো চর্যাপদের মোট পদের সংখ্যা কত? 46.5টি। এটা পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, খণ্ডিত তার মানে কি? একটা পদ হচ্ছে খণ্ডিত, সেটা কোন পদ? সেটা হচ্ছে 23 নাম্বার পদ। সেটা হচ্ছে খণ্ডিত। আর কোন কোন পদ পাওয়া যায় নাই? 24, 25, 48 এবং 23-এর অর্ধেক পাওয়া যায় নাই। আচ্ছা, তো প্রথম পদের রচয়িতা কে? প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। আর প্রথম পদ কি? কা আ তরুবর পাঞ্চবি ডাল। শুনতে অদ্ভুত লাগতেছে, কা আ তরুবর পাঞ্চবি ডাল। আচ্ছা, এখানে একটা ব্যাপার, কা মানে হচ্ছে কায়া, কায়া মানে হচ্ছে দেহ। তো এই যে কা আ তরুবর পাঞ্চবি ডাল, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে মানব দেহ হচ্ছে একটা তরু বা গাছের মতো, যার 5টি ডাল আছে। পাঞ্চ মানে 5, আর ডাল মানে হচ্ছে শাখা, 5টা শাখা আছে। তো কি 5টা শাখা? 5টা ইন্দ্রিয়। মানব দেহের যে 5টা ইন্দ্রিয় আছে, সেই 5টা ইন্দ্রিয় মানব দেহে থাকে। এটাই, যে মানব দেহ এমন একটা গাছ যেখানে 5টা ইন্দ্রিয় আছে, সেটা হচ্ছে প্রথম পদের অর্থ। আর চর্যাপদের যে কবিরা আছেন তাদের মধ্যে বাঙালিকে, এটা হচ্ছে ভুসুকুপা। কে বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। ঠিক আছে, আর চর্যাপদ যে শুধু বাংলার আদি নিদর্শন তা না, হিন্দি, অসমিয়া এবং উড়িয়া ভাষা ভাষা তাদের আদি নিদর্শন হিসেবে চর্যাপদকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার চর্যাপদের হচ্ছে পদের সংখ্যা, কোন কোন কবির কয়টা পদ আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা এখানে দিয়ে দিয়েছি। সবচেয়ে বেশি পদ কার চর্যাপদে? কমেন্টে জানান। চর্যাপদে সবচেয়ে বেশি পদ কার? আমরা একটু কমেন্টে জানাবো, তাহলে কি হবে, আপনার ইনফরমেশনটা মাথায় থাকবে এবং ইন্টারেক্টিভ ওয়েতে পড়াশোনা করলে এটা আপনার জন্য কাজে লাগবে। সবচেয়ে বেশি পদের সংখ্যা হচ্ছে কান্নপা। কান্নপা কয়টা পদ লিখেছেন? 13টি পদ লিখেছেন। আচ্ছা, আর ভুসুকুপা কয়টা পদ? 8টা। এখানে দেখেন আমরা চার্ট করে দিয়ে দিয়েছি যাতে আপনার সহজে মনে থাকে। হ্যাঁ, এই পিডিএফটা হচ্ছে খুবই গোছানো এবং খুবই কনসাইজড, যেটা আমরা আপনাদের ক্লাস শেষে দিয়ে দিব। ওকে, আমরা টোটাল 4টা ক্লাস নিব 50তম বিসিএস এর জন্য, এবং 200 পেজের যে আমাদের সাজেশন পিডিএফ, এটা আমরা আপনাদের দিয়ে দিব। আচ্ছা, কুকুরিপা কয়টা পদ? 3টা। লুইপা 2টা পদ। লুইপা আবার প্রথম পদ রচনা করেছিলেন, আর অবশিষ্টরা একটা করে পদ রচনা করছেন। আর লারি ডম্বিপা, খুব অদ্ভুত এবং সুন্দর নাম, তার কোনো পদ পাওয়া যায় নাই। ঠিক আছে, আচ্ছা, তো আহ চর্যাপদের তিব্বতী অনুবাদ করেছেন কে? প্রবোধচন্দ্র বাগচি। কত সালে? 1938 সালে। আচ্ছা, এখন চর্যাপদে হচ্ছে 6টা প্রবাদ বাক্য আছে। খুব গুরুত্বপূর্ণ, 6টা প্রবাদ বাক্য আছে। তো এই 2টা প্রবাদ হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরী। আপনা মাংসে হরিণা বৈরী, এটার অর্থ কি জানেন? আচ্ছা, এটার অর্থ হচ্ছে যে হরিণের মাংসই তার জন্য শত্রু। আপনা মানে নিজের, মাংস মানে হচ্ছে মিট, হরিণা তো হরিণ, আর বৈরী মানে হচ্ছে শত্রুতা। বৈরিতা মানে শত্রুতা। মানে হরিণ তার নিজের মাংস তার জন্য শত্রু কেন? কারণ বাঘ তাকে খেয়ে ফেলে তার মাংসের জন্য। তাহলে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, যেটা চর্যাপদে আছে। কয়টা আছে? 6টা। আরেকটা জিনিস আছে, দুহিল দুধ কি বেন্টে সামায়। কি সুন্দর ভাষা, হ্যাঁ, বলতে গেলে দাঁত ভেঙে যায়। দুহিল দুধ কি বেন্টে সামায়, মানে যে দুধ দহন করা হয়েছে সেটা তো ব্যাক করা যাবে না। এটাকে আমি আরেকটু সহজভাবে বলি, যে আপনি একটা কথা বললেন, এই কথা বলে ফেললেন যে সেটা তো আর ব্যাক করতে পারবেন না,
বা আপনি একটা গুলি ছুড়লেন, সেই গুলিটা তো আর ব্যাক করতে পারবেন না। মানে বোঝানো হয়েছে একটা ভুল আপনি করে ফেললেন বা একটা কাজ করে ফেললেন, সেটা আগের অবস্থায় নিয়ে আসা সম্ভব না। ওকে। আচ্ছা, এবার আসেন হচ্ছে ডাক ও খনার বচন। তো খনার বচনের উপজীব্য কি? কৃষিকাজ। ওকে। আচ্ছা, তো এখন তিব্বতী ভাষায় ডাক ও খন শব্দদ্বয়ের অর্থ হচ্ছে প্রজ্ঞাবান। ডাকের বচন, তো আমি একটু আগে বলছি যে হরপ্রসাদ শাস্ত্রী শুধু যে চর্যাপদ আবিষ্কার করেছেন নেপালের জাদু সরি লাইব্রেরি থেকে, তা না, তা হচ্ছে উনি ডাকার্ণব গ্রন্থটিও উদ্ধার করেন। ডাকার্ণব গ্রন্থটিও উদ্ধার করেন। আচ্ছা, এখন এই ডাকার্ণব গ্রন্থটা সম্পর্কে আমরা দুই একটা লাইন জানবো। হুম। তো ডাকার্ণব শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সাগর। জ্ঞান সাগর হচ্ছে ডাকার্ণব শব্দের অর্থ, এবং এটা তিব্বতী ভাষায় একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। ক্লিয়ার? আচ্ছা, এই গ্রন্থের লেখা কি নিয়ে? কৃষি, জ্যোতিষশাস্ত্র এবং গণস্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান নিয়ে এই বইটা লেখা, ডাকার্ণব। ওকে। এবং এটা বাংলা ভাষার আদি যুগের একটা অংশ। ডাকার্ণব হচ্ছে আদি যুগের একটা বই। এবং কে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে? 1907 সালে। এই গ্রন্থ চর্যাপদের সাথে মিলে প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। সেই বইয়ের নাম কি? চর্যাপদ ও দোহা-কাউস সহ হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা। কোন ভাষায় লেখা? অপভ্রংশ ভাষায় লেখা, এবং এটা কি চর্যাপদের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন মধ্যযুগ। তো বাংলা ভাষা সাহিত্যে আহ 1201 থেকে 1800 সাল পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। তো মধ্যযুগের প্রথম 150 বছর তেমন কোনো সাহিত্য রচিত হয় নাই। এজন্য এটাকে কি বলা হয়? অন্ধকার যুগ বলা হয়। কেন? কেউ কি বলতে পারবেন কেন এই 1201 সাল থেকে 1350 সাল পর্যন্ত কোনো সাহিত্য রচিত হয়নি? কমেন্টে একটু জানান। আচ্ছা, কারণ এই সময় হচ্ছে তুর্কিরা বাংলা আক্রমণ করে। 1204 সালে আপনি জানেন যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সে বাংলা আক্রমণ করে, এবং আক্রমণ করার কারণে তুর্কিদের অত্যাচারে বাংলায় কোনো সাহিত্য রচিত হয় না। তবে এই সময় কয়েকটা সাহিত্য রচিত হয়, যেগুলোর নাম খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, হলায়ুদ মিশ্রের শেখ শুভদয়া। আর অন্ধকার যুগের আদি নিদর্শন হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। শূন্য পুরাণ গ্রন্থে, যেটা হচ্ছে অন্ধকার যুগের একটা নিদর্শন, 51টা অধ্যায় আছে। আর শেখ সুবোধোয়া গ্রন্থতে অধ্যায় আছে 25টা। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে প্রাক চৈতন্য যুগ ও শ্রীকৃষ্ণ কীর্তন। মানে চৈতন্য দেবের জন্মের আগে যে সময়টা, সেটাই হচ্ছে প্রাক চৈতন্য যুগ। তো প্রাক চৈতন্য যুগের ব্যাপ্তি কত? প্রশ্ন আসে। 1201 সাল থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এটা হচ্ছে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি বলেছেন যে এটা আসলে 1201টা, 1301 হবে। 1301 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে প্রাক চৈতন্য যুগ। তো এই সময়ে বাংলা সাহিত্যে কি কি গ্রন্থ রচিত হয়েছে? তো এই সময় হচ্ছে বাংলা সাহিত্যের চণ্ডীদাস এবং বিদ্যাপতির বৈষ্ণব পদাবলী, মানে বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে এই প্রাক চৈতন্য যুগে। তো বৈষ্ণব পদাবলী কে রচনা করেছেন? চণ্ডীদাস এবং বিদ্যাপতি। আচ্ছা, আর কি কিছু রচিত হয়েছে? হ্যাঁ, এই সময় হচ্ছে রামায়ণ ও ভাগবতের অনুবাদ। তো রামায়ণটা একটা মহাগ্রন্থ, তাই না? ভাগবত হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা গ্রন্থ। হিন্দু ধর্মাবলম্বীদের 14টা গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, তার মধ্যে হচ্ছে ভাগবত একটা। ক্লিয়ার? আচ্ছা, আর কিছু রচিত হয়েছে? হ্যাঁ, এই সময় হচ্ছে মনসা মঙ্গল এবং চণ্ডী মঙ্গল রচিত হয়েছে। কখন? এই প্রাক চৈতন্য যুগে। আচ্ছা, তাহলে আমরা আহ হুম, তো এখানে দেখেন যে বরু চণ্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তো শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করে? বরু চণ্ডীদাস। তো এখানে বরু চণ্ডীদাস কথাটা, চণ্ডীদাস নিয়ে একটা সমস্যা আছে, এটার নাম হচ্ছে চণ্ডীদাস সমস্যা। ঠিক আছে? তো জিনিসটা কি, তিনজন চণ্ডীদাস ছিল। একজন হচ্ছে বরু চণ্ডীদাস, একজন হচ্ছে বীর চণ্ডীদাস। ওকে। আহ মানে আরেকজন আছে, তিনজন চণ্ডীদাস আছেন। তো কে কি রচনা করেছেন এটা আমাদের জানতে হবে, একটু পরে আমরা এটা আলোচনা করব। তো বরু চণ্ডীদাস সে হচ্ছে মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছেন। হুম। তো
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড আছে হচ্ছে 13টা। আর হ্যাঁ, খণ্ড আছে 13টা। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিপিকাল হচ্ছে 1400 খ্রিস্টাব্দ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্বপূর্ণ চরিত্র কি? কৃষ্ণ, রাধা এবং বরাই। কৃষ্ণ এবং রাধার মধ্যে তথ্য বা ইনফরমেশন ক্যারি করতো বরাই। ওকে, আচ্ছা। এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করেন কে? এটা হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যোদল্লভ। কত সালে? 1909 সালে। দেখেন, চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907 সালে, কিন্তু বসন্ত রঞ্জন রায় সে হচ্ছে 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করেন। কোথা থেকে উদ্ধার করেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোকিলা গ্রামের একটা ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘর থেকে। দেখেন, এটাও কিন্তু প্রশ্ন আসছে যে আহ শ্রীকৃষ্ণ কীর্তন কোথা থেকে উদ্ধার করা হয়েছে। তো এখন এই বসন্ত রঞ্জন রায়, উনি একজন বাঙালি পণ্ডিত ছিলেন, ভাষাতাত্ত্বিক ছিলেন, এবং আহ তার মূল ব্যাপার হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছেন। হ্যাঁ, এবং তারই সম্পাদনায় 1916 সালে এটা প্রকাশিত হয়। তো এই যে বিদ্যোদল্লভ যেটা, সেটা তার উপাধি। হুম, এবং তিনি আহ পুঁথি গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওকে, আচ্ছা। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এবং শ্রীকৃষ্ণ কীর্তনকে বলা হয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ওকে, এবার আসেন বৈষ্ণব পদাবলী। দেখেন, বৈষ্ণব পদাবলী জিনিসটা কি? এটা হচ্ছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় ধারা। এই ধারার মূল বিষয়বস্তু কি? রাধা ও কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে রচিত। ওকে, তো রাধা ও কৃষ্ণের যে অলৌকিক প্রেম, সেটা হচ্ছে এই ধারার মূল উপজীব্য বিষয়। তবে এটা কোনো নর নারীর প্রেম না, হিউম্যান রিলেশন না, এটা হচ্ছে ভক্তের সাথে ভগবানের মিলন। তো কৃষ্ণ হচ্ছে এখানে ভগবান, আর রাধা হচ্ছে এখানে একটা ভক্ত। তো কোন ভাষায় লিখিত বৈষ্ণব পদাবলী? সেটা হচ্ছে ব্রজবুলি ভাষায় লিখিত। কোন ভাষায় লিখিত? ব্রজবুলি ভাষায় লিখিত। তো ব্রজবুলি ভাষাটা কি? এটা একটা প্রশ্ন। ব্রজবুলি ভাষা হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষার একটা মিশ্রণ। বাংলা ও মৈথিলি ভাষার একটা মিশ্রণ হচ্ছে ব্রজবুলি ভাষা। ওকে, তো এখন এই যে বৈষ্ণব পদাবলীর কিন্তু অনেক পদকর্তা রয়েছেন, যার মধ্যে একজন হচ্ছে বিদ্যাপতি। হ্যাঁ, তো বিদ্যাপতি যে আপনার আহ বৈষ্ণব পদাবলী রচনা করেছেন, কোন ভাষায় করেছেন? সে হচ্ছে মৈথিলি এবং ব্রজবুলি ভাষায় করেছেন। একটু লিখে রাখেন, বিদ্যাপতি হচ্ছে মৈথিলি ও ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। চণ্ডীদাস, তো চণ্ডীদাস হচ্ছে কোন ভাষায় পদ রচনা করেন বা কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন? চণ্ডীদাস রচনা করেন হচ্ছে বাংলা ভাষায়। ঠিক আছে, আচ্ছা। আর জ্ঞানদাস হচ্ছে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন, আর গোবিন্দ দাস রচনা করেন হচ্ছে ব্রজবুলি ভাষায়। তাহলে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এরা হচ্ছে বৈষ্ণব পদাবলীর রচয়িতা। ওকে, তা আমরা দেখি যে প্রথম কবি, বৈষ্ণব পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, বাকিগুলো আমরা জানি। প্রথম পদকর্তা হচ্ছে জয়দেব। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। ক্লিয়ার? আর গুরুত্বপূর্ণ কবিদের নাম হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস। আচ্ছা, বলে রাখি আমি কোথা থেকে পড়াচ্ছি। আমি হচ্ছে আমাদের যে সাজেশন 50তম বিসিএস এর জন্য আমাদের একটা সাজেশন তৈরি করা হয়েছে, খুবই কনসাইজ ওয়েতে এবং খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। তো এখান থেকে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন। তো আপনার তো পরীক্ষার প্রশ্ন তো 200 নম্বরে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন 200 নম্বরে 200 তো আপনার কমন পড়বে না, আপনার কমন পড়বে আরো কম। যেগুলো কমন পড়বে আপনাকে সেগুলো অ্যান্সার করে দিয়ে আসতে হবে। তো 200 প্রশ্নের মধ্যে কিন্তু 100 প্রশ্ন সহজ হবে, খুবই কমন টপিক থেকে দিবে এবং সহজ প্রশ্ন দিবে। এই 100টা প্রশ্ন আশা করি ইনশাল্লাহ আমাদের যে সাজেশন সেখান থেকে আপনি কমন পাবেন। ওকে, এবং আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলি কিন্তু আমরা এখানে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। তো এখন বৈষ্ণব পদাবলীর একটা পংক্তি আছে, পংক্তিটার নাম হচ্ছে রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর। মানে হচ্ছে যে কৃষ্ণের রূপ ভক্তের চোখে লেগে থাকে, এবং কৃষ্ণের
অবর্তমানে ভক্তের মনটা ভারাক্রান্ত থাকে, এটা হচ্ছে সেটার অর্থ। এবং এই পংক্তির রচয়িতা হচ্ছে জ্ঞান দাস। ওকে, আপনাকে প্রশ্ন দিবে যে জ্ঞান দাসের পংক্তি কোনটা, এটা। আচ্ছা, তারপর দেখেন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। এই পদের রচয়িতাকে জ্ঞান দাস। আমারই বধুয়া আনো বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া, কার রচনা? দ্বিজ চণ্ডীদাস। তাহলে চণ্ডীদাস তিনজন, একটা হচ্ছে বরু চণ্ডীদাস, একটা হচ্ছে দ্বিজ চণ্ডীদাস, আর একটা হচ্ছে দীন চণ্ডীদাস। ঠিক আছে, দ্বিজ চণ্ডীদাস যে আছে তার মেয়ে ছিল, তার মেয়ের নাম ছিল হচ্ছে চন্দ্রাবতী। চন্দ্রাবতী কি করেছিল? সে রামায়ণ পালা লিখেছিল, মহুয়া মলুয়া পালা লিখেছিল। এবং চন্দ্রাবতী নিজস্ব একটা আত্মজীবনী ছিল তারই লিখিত, সেটার নামও হচ্ছে চন্দ্রাবতী। আচ্ছা, তো এবার আসেন যে শ্রী চৈতন্য দেব এবং জীবনী সাহিত্য। তো শ্রী চৈতন্য দেব কে, এটা নিয়ে আমরা একটু আহ পড়াশোনা করি। শ্রী চৈতন্য দেব সে কে? সে হচ্ছে একজন বাঙালি বৈষ্ণব ধর্মগুরু এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। শ্রীকৃষ্ণ কীর্তনকে, সে ছিল একজন বাঙালি। সে কোন ধর্মগুরু ছিল? বৈষ্ণব ধর্মগুরু এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। ক্লিয়ার? এবং সে কৃষ্ণ ও রাধার উপাসনা প্রচার করেন। তো শ্রী চৈতন্য দেব, তার একটা জীবনী আছে, সেই জীবনীর নাম হচ্ছে চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবত কে লিখেছেন? তারই শিষ্য বৃন্দাবন দাস। তারই শিষ্য বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস, সে হচ্ছে চৈতন্য ভগবত লিখেছেন। ওকে, আচ্ছা। এখন অনেক সময় প্রশ্ন আসে যে শ্রী চৈতন্যদেব যখন ছিলেন তখন তার সমসাময়িক শাসকের নাম কি ছিল? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহ। আচ্ছা, তো এবার আসেন হচ্ছে যে তার অনুসারীরা তাকে কৃষ্ণ বা কৃষ্ণের অবতার হিসেবে সম্মান করতেন। ওকে, আচ্ছা, তাহলে আহ জীবনী সাহিত্য শুরু হয় হচ্ছে শ্রী চৈতন্য দেবকে দিয়ে। এবং শ্রী চৈতন্য দেব এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি বাংলা সাহিত্যে একটা উক্তি লিখেন নাই, কিন্তু তার নামে একটা যুগের সৃষ্টি হয়েছে। এবং শ্রী চৈতন্য দেবের যে জীবনী গ্রন্থ, সেটাকে বলা হয় হচ্ছে কর্চা। কি বলা হয়? কর্চা। আর শ্রী চৈতন্য দেবের পিতৃপ্রদত্ত নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। ওকে, একটু আগে বললাম যে তার জীবনী সর্বপ্রথম লিখেছেন কে? বৃন্দাবন দাস, যে তার শিষ্য ছিলেন। আর প্রশ্ন আসে যে শ্রী চৈতন্য দেবের দ্বিতীয় জীবনী গ্রন্থ কে লিখেছেন? লোচন দাস। কে লিখেছেন? লোচন দাস। এখন মধ্যযুগে বেশ কিছু মঙ্গল কাব্য ছিল, চারটা মঙ্গল কাব্য: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, ধর্মমঙ্গল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে যে মনসা মঙ্গলের আদি কবি কে? কানা হরিদত্ত। আর কোন কোন কবি ছিলেন? নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, দ্বিজ বংশীদাস, কেরকাদাস, ক্ষেমানন্দ। তারা সব হচ্ছে মনসা মঙ্গলের কবি। আচ্ছা, মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্রকে? চাঁদ সওদাগর। কততম বিসিএস এ আসছে? এটা 23তম বিসিএস এ আসছে। এছাড়া বেহুলা, লক্ষিন্দর, মনসা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবিকে? মানিক দত্ত। আর কোন কোন কবি ছিলেন? দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, যিনি খুবই গুরুত্বপূর্ণ চণ্ডী মঙ্গল কাব্যের জন্য, দ্বিজ রামদেব, মুক্তারাম সেন। কোন কোন চরিত্র চণ্ডীমঙ্গল কাব্যে? ফুল্লরা, কালকেতু, ধনপতি, ভাদু দত্ত, মুরারি শীল। খুবই অদ্ভুত নাম এবং উচ্চারণ করাও একটু টাফ। যাই হোক, আচ্ছা, অন্নদামঙ্গল কে রচনা করেছেন? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর কে? সে হচ্ছে মধ্যযুগের শেষ কবি। তো মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। তো তখনই একটা প্রশ্ন চলে আসে যে যুগ সন্ধিক্ষণের কবিকে? যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, আচ্ছা। তো অন্নদা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটনি, হীরামালিনী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কে লিখেছেন এই ইনফরমেশন? কোন চরিত্র লিখেছেন? কমেন্ট সেকশনে জানান যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কে লিখেছেন। আচ্ছা, ধর্মমঙ্গল কাব্যের কবি কে? ময়ূর ভট্ট, আদি রূপরাম, খেলারাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু। এবং ধর্মমঙ্গল কাব্যের
গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে লাউসেন, হরিশ্চন্দ্র, লাউসেন এবং হচ্ছে হরিশ্চন্দ্র। ওকে, আচ্ছা, এবার আমরা মঙ্গল কাব্য সম্পর্কে দুই একটা ইনফরমেশন জেনে আমরা চণ্ডীমঙ্গল কাব্যে চলে যাব। তো মঙ্গল কাব্যকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়, একটা হচ্ছে পৌরাণিক, একটা হচ্ছে লৌকিক। এবং মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয় হচ্ছে দেবদেবীর গুণগান। প্রশ্ন আসবে যে মঙ্গল কাব্যের মূল উপজীব্য কি? উত্তর হচ্ছে দেবদেবীর গুণগান করা। আর মধ্যযুগের অন্যতম সাহিত্য হচ্ছে মঙ্গল কাব্য। আদি মঙ্গল কাব্য, সবচেয়ে প্রথম মঙ্গল কাব্য কোনটা? মনসা মঙ্গল। একটা মঙ্গল কাব্যের 5টা অংশ থাকে: বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড, শ্রুতিফল। এছাড়া মঙ্গল কাব্যের আরো কিছু ধারা আছে: ধর্মমঙ্গল কাব্য, শিবমঙ্গল, কালিকা মঙ্গল। তো চণ্ডী মঙ্গল নিয়ে আমরা জানবো যে চণ্ডী মঙ্গল জিনিসটা কি। চণ্ডী মঙ্গল হচ্ছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্য, যেখানে দেবী চণ্ডী বা অভয়া। তাহলে চণ্ডী মঙ্গল কাকে নিয়ে লেখা? দেবী চণ্ডী, যার আরেক নাম হচ্ছে অভয়া, মানে যে ভয় পায় না, ওই দেবী ভয় পায় না। ঠিক আছে? তো এই কাব্যের মূল বিষয়বস্তু হচ্ছে দেবী চণ্ডীর মহিমা কীর্তন করা বা তার গুণগান করা। তো দেবী চণ্ডী সম্পর্কে আমরা একটু জানবো। তো চণ্ডীমঙ্গল কাব্যের দুইটা প্রধান খণ্ড আছে, একটা হচ্ছে দেবখণ্ড, একটা হচ্ছে নরখণ্ড। যদি বলা হয় চণ্ডীমঙ্গল কাব্যের কয়টা খণ্ড? দুইটা খণ্ড, একটা হচ্ছে দেবখণ্ড, একটা হচ্ছে নরখণ্ড। আচ্ছা, তো এখন প্রধান উপাখ্যান, এই কাব্যের দুইটা প্রধান উপাখ্যান আছে, চণ্ডীমঙ্গল কাব্যের দুইটা প্রধান উপাখ্যান আছে। একটা কি? একটা হচ্ছে কালকেতু ও ফুল্লরার খণ্ড, আর একটা হচ্ছে ধনপতি সদাগরের কাহিনী। তো একটা কি কালকেতু উপাখ্যান বা কালকেতু ও ফুল্লরার খণ্ড, আরেকটা কি, আরেকটা হচ্ছে ধনপতি সদাগরের কাহিনী। ঠিক আছে? আচ্ছা, তো এখন যে উল্লেখযোগ্য কবি কে কে আছে চণ্ডীমঙ্গল কাব্যে সেটা আমরা জানি। হুম, আর হচ্ছে গেল। আমরা এখন জানবো হচ্ছে চণ্ডী দেবী সম্পর্কে। ওকে, তাহলে একটু কমেন্টে জানান যে মঙ্গল কাব্য কয়টা আছে, এবং ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? একটু কমেন্টে জানান। ঠিক আছে, আমরা এখন জানবো হচ্ছে যে চণ্ডী চণ্ডী মঙ্গল কাব্য কাকে নিয়ে? চণ্ডী দেবীকে নিয়ে। তো চণ্ডী দেবী হচ্ছে দুর্গার একটা রূপ। দেবী দুর্গার একটা রূপ হচ্ছে চণ্ডী দেবী, এবং উনি শক্তি হিসেবে পরিচিত। ওকে, আচ্ছা, তো উনি কি করেন? উনি অসুরদের বধ করেন। উনাকে বিভিন্ন নামে পূজা করা হয়, চণ্ডীকে বিভিন্ন নামে পূজা করা হয়। তিনি দেবী চণ্ডী, মঙ্গল চণ্ডী, জয় চণ্ডী এসব নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের চণ্ডী মঙ্গল কাব্য। তাহলে চণ্ডী মঙ্গল কাব্যের কবিকে? মানিক দত্ত, মুকুন্দরাম চক্রবর্তী, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো যদি বলে যে চণ্ডী মঙ্গল কাব্যধারার প্রধান কবিকে? প্রধান কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, এবং তার উপাধি কি? কবি কঙ্কন। কবি কঙ্কন। কাকে নিয়ে চণ্ডীমঙ্গল কাব্য লেখা? চণ্ডী দেবীকে নিয়ে, যার আরেক নাম হচ্ছে অভয়া, সে হচ্ছে দুর্গার একটা রূপ। ওকে, এতটুকু ইনফরমেশন মনে রাখতে হবে। এবার আসেন অন্নদা মঙ্গল। অন্ন মানে কি? চাল, তাই না? ভাত বা অন্ন। তো অন্নদা মঙ্গল কাকে নিয়ে লেখা? দেবী অন্নদাকে নিয়ে লেখা। কাকে নিয়ে লেখা? দেবী অন্নদা। চণ্ডীমঙ্গল কাব্য যেমন যেমন দেবী চণ্ডীকে নিয়ে লেখা, অন্নদা মঙ্গল কাব্য হচ্ছে দেবী অন্নদা। তো কি আসলে কি হয়? এইসব কাব্যে দেবী অন্নদাকে গ্লোরিফাই করা হয়, তাকে প্রশংসায় ভাসানো হয়। তাহলে চণ্ডী দেবী ছিল কার একটা রূপ? দেবী দুর্গার একটা রূপ। আর দেবী অন্নদা কার একটা রূপ? দেবী পার্বতীর একটা রূপ। ঠিক আছে, আচ্ছা, তো দেবী পার্বতী হচ্ছে অন্নদা দেবী, যার আরেক নাম হচ্ছে অন্নপূর্ণা দেবী। কি করে? সে অন্নদাত্রী হিসেবে কাজ করে। হুম, আচ্ছা, তাহলে এই দেবী অন্নদা বা অন্নপূর্ণা দেবী, উনি শিবকে অন্ন প্রদান করেছিলেন। শিব, হ্যাঁ, ওকে, তাহলে মোটামুটি অন্নদা মঙ্গলের আহ প্রধান কবিকে? ভারতচন্দ্র রায়গুণাকর।
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হচ্ছে ভারতচন্দ্র, ঠিক আছে। আর বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হচ্ছে ভারতচন্দ্র, কিন্তু বাংলাদেশের নাগরিক কবি কাকে বলা হয়? শামসুর রহমানকে বলা হয়, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায় গুণাকর। তো অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত কিছু উক্তি আছে, যেমন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা জানেন। নগর পুরিলে দেবালয় কি এড়ায়, এটা কার উক্তি? এটা অন্নদামঙ্গল কাব্যের উক্তি। আচ্ছা, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এটা কার লিখা? এটা ভারতচন্দ্র রায়গুণাকারের লিখা। কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। তো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে ডু অর ডাই। মানে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, এমন ভাবে করেন যাতে সফল হন, অথবা মানে ইউ ডাই, আপনি মারা যান, এটাই আর কি। ডু অর ডাই, হয় করো অথবা মরো, এটা মানে হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। বড়র প্রীতি বালির বাঁধ মানে কি? মানে হচ্ছে বড় লোকের যে প্রেম ভালোবাসা, সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এইসব উক্তি কোথায় লেখা আছে? অন্নদামঙ্গল কাব্যে। কার লেখা? ভারতচন্দ্র রায়গুণাকার, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে ধর্মমঙ্গল। তো ধর্মমঙ্গল কাকে নিয়ে লেখা? ধর্ম ঠাকুরকে নিয়ে লেখা। ধর্ম ঠাকুরকে নিয়ে লেখা। ধর্ম ঠাকুরকে, সে হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের একটা গ্রামীণ লোক দেবতা। ধর্ম ঠাকুর পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের একটা গ্রামীণ লোক দেবতা, যিনি ধর্মরাজ নামেও পরিচিত, অথবা শুধু ধর্ম নামেও পরিচিত। তাহলে ধর্ম ঠাকুর বা ধর্মরাজ বা ধর্ম, যিনি পশ্চিমবঙ্গের একটা গ্রামীণ লোক দেবতা, তাকে নিয়ে হচ্ছে ধর্মমঙ্গল কাব্য লেখা। এবং তিনি মূলত একটা সিঁদুর মাখানো নির্দিষ্ট আকারবিহীন পাথর খণ্ড হিসেবে তাকে পূজা করা হয়। এবং এটা হচ্ছে গ্রামে যে বট গাছ আছে না, ওই বট গাছের নিচে তাকে পূজা করা হয়। ওকে। আচ্ছা, এবং ধর্মমঙ্গল আসলে কিসের প্রতীক? উনি হচ্ছে ন্যায়ের দেবতা, সূর্যের প্রতীক। ধর্মমঙ্গল হচ্ছে ন্যায়ের দেবতা এবং সূর্যের প্রতীক। আরেকটা জিনিস, ধর্মমঙ্গল যে বা ধর্ম ঠাকুর বা ধর্মরাজ, তার কিন্তু নিজস্ব কোনো মূর্তি নাই, একটা পাথরখণ্ডই হচ্ছে তার মূর্তি। ওকে। তো এখন আহ প্রথম কবিকে ধর্মমঙ্গল ধারার ময়ূর ভট্ট। আর ধর্মমঙ্গলের দুজন প্রধান কবি আছে, একজন হচ্ছে রূপরাম চক্রবর্তী, একটা হচ্ছে ঘনরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যে দুইটা পালা রয়েছে, একটা হচ্ছে হরিশ্চন্দ্রের গল্প, একটা হচ্ছে লাউ সেনের গল্প। তো আপনাকে এই হরিশ্চন্দ্রের গল্প এবং লাউ সেনের গল্পের একটা ধারণা দেই। হরিশ্চন্দ্রের গল্পটা কি? তো একজন রাজা ছিলেন, রাজার নাম ছিল হরিশ্চন্দ্র। হুম। এবং উনি সত্যবাদী একটা রাজা ছিলেন, ঠিক আছে। উনি সবসময় সত্য কথা বলতেন। উনি যেটা প্রমিস করতেন সেটা সবসময় মেনটেন করতেন। আমরা কাকে নিয়ে কথা বলতেছি? আমরা হরিশ্চন্দ্রকে নিয়ে কথা বলতেছি। হরিশ্চন্দ্র কিসের অংশ? ধর্মমঙ্গল কাব্যের একটা ক্যারেক্টার। তো এখন একজন ঋষি ছিলেন, তার নাম ছিল বিশ্বমিত্র। তো বিশ্বমিত্র ঋষি, উনি একবার রাজা হরিশ্চন্দ্রকে কঠিন একটা পরীক্ষায় ফেলেন, ঠিক আছে। তো আহ কঠিন একটা প্রতিজ্ঞা রক্ষা করতে বলেন ঋষি বিশ্বমিত্র কাকে? রাজা হরিশ্চন্দ্রকে। তো ওই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী সন্তানকে ত্যাগ করেন, এবং তার সত্যনিষ্ঠার চূড়ান্ত প্রমাণ দেন আর কি, তার স্ত্রী সন্তানকে ত্যাগ করে, মানে সে ত্যাগের একটা বিমূর্ত প্রতীক আর কি। এটাই হচ্ছে গিয়া রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। আর লাউ সেনের গল্পটা কি? লাউ সেন হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের কেন্দ্রীয় প্রধান অংশ। আপনাকে যদি বলে যে ধর্মমঙ্গল কাব্যের কেন্দ্রীয় এবং প্রধান অংশকে, এটা হচ্ছে লাউ সেন। ওকে। লাউ সেন কে ছিলেন? একজন বীর ছিলেন। হ্যাঁ। তো ধর্মমঙ্গল কাব্যের এই অংশে লাউ সেনের বীরত্ব গাথা বর্ণনা করা হয়। বুঝা গেছে? আচ্ছা। তো লাউ সেন কোথায় জন্মগ্রহণ করেন? উনি হচ্ছে এই যে রাজা হরিশ্চন্দ্র এবং হরিশ্চন্দ্রের ওয়াইফ রঞ্জাবতী, তাদের ঘরে হচ্ছে লাউ সেনের জন্ম হয়। এবং লাউ সেন কি ছিলেন জানেন? লাউ সেন হচ্ছে যে ধর্মপাল, রাজা ধর্মপালের হচ্ছে একজন সেনাপতি ছিলেন। ওকে। তো যাই হোক, একটু জানিয়ে রাখি যারা ক্লাস করতেছেন, আমাদের 50তম বিসিএস এর লাস্ট যে ব্যাচ, সাজেশন ব্যাচ, সেটা আগামী পরশুদিন থেকে, মানে 2 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এবং আজকেই কিন্তু অ্যাডমিশনের লাস্ট ডেট আর কি, যদি ডিসকাউন্টে ভর্তি হতে চান। তো যারা যারা ভর্তি হতে চান তারা আমাদের পেজে জানাতে পারেন। কালিকা মঙ্গল কাব্য রিডিং দেখে নিবেন, এটা নিয়ে বলবো না। এবার আসেন হচ্ছে মহাভারত নিয়ে কিছু কথা বলি।
তো মহাভারত আসলে কি? এটা হচ্ছে প্রাচীন ভারতের দুইটা মহাকাব্য, খুব বিখ্যাত মহাকাব্য। একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। ঠিক আছে? তো প্রশ্ন আসে যে মহাভারত যে আপনার আহ, গ্রন্থ বা মহাকাব্য, তার মূল বিষয়বস্তুটা কি? তার মূল বিষয়বস্তু হচ্ছে এটা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে একটা ভ্রাতৃঘাতী যুদ্ধ। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে একটা বিশাল যুদ্ধ হয়। সেই যুদ্ধ বা সেই যুদ্ধের আরেক নাম কি কমেন্টে জানাতে পারবেন? সেই যুদ্ধের আরেক নাম কি? এই যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধটা হয়, দেখি কে পারেন। সেই যুদ্ধের নাম হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে মহাভারত মহাকাব্য রচিত হয়। ঠিক আছে? তো অনেক সময় প্রশ্ন আসে যে রিটেনের প্রশ্ন আসে যে মহাভারতের ক্যারেক্টার গুলো কি কি? ক্যারেক্টার গুলো হচ্ছে কৃষ্ণ, অর্জুন, তারপর হচ্ছে ভীষ্ম, কর্ণ, হচ্ছে দ্রৌপদী, তাই না? এগুলো হচ্ছে সব মহাভারতের ক্যারেক্টার। আচ্ছা, তো আহ মহাভারত, পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে। মহাকাব্য তো অনেক আছে, তাই না? যেমন বৃত্র সংহার, সেটা তো একটা আহ মহাকাব্য। মেঘনাদ বধ কাব্য, সেটাও তো একটা মহাকাব্য। কিন্তু ওগুলো কিন্তু জাত মহাকাব্য না। জাত মহাকাব্য হচ্ছে 4টা: রামায়ণ, মহাভারত, ইলিয়াড এবং ওডিসি। মহাভারত কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। তো মহাভারত কে রচনা করেন? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বা বেদ ব্যাস। তো বেদ ব্যাস হিসেবেই বলি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস কে ছিলেন? উনি একজন পৌরাণিক ঋষি ছিলেন। হ্যাঁ, এবং মহাকাব্যের, সরি, মহাভারতের রচয়িতা। তো তার নাম কেন কৃষ্ণ দ্বৈপায়ন হইল? প্রথম কথা হচ্ছে সে কৃষ্ণ বর্ণের ছিল, এক। আর উনি যমুনার একটা দ্বীপে জন্মগ্রহণ করেন। তো যমুনার দ্বীপে জন্মগ্রহণ করার জন্য তার নাম হচ্ছে দ্বৈপায়ন। সে যেহেতু কৃষ্ণ রঙে ছিল, এই জন্য তার নাম কৃষ্ণ, তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন হইল। এবং আহ তার উপাধি হচ্ছে বেদ ব্যাস বা ব্যাসদেব, আপনি যেটাই বলেন না কেন। কেন? কারণ হচ্ছে উনি যে অখণ্ড যে বেদ, সেই বেদকে 4টা ভাগে ভাগ করেন। যেহেতু 4টা ভাগে ভাগ করেন, কি কি ভাগ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এটা আপনার মনে রাখতে হবে না, আমি জাস্ট আপনাকে মানে ঘটনাটা বলার জন্য বলতেছি। যেহেতু 4টা ভাগে ভাগ করেন বেদকে, এই জন্য তার নাম হচ্ছে বেদব্যাস। ওকে, এখন মহাভারতের খণ্ড কয়টা? 18টা খণ্ড। মহাভারত সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে? কবীন্দ্র পরমেশ্বর। তো কবীন্দ্র পরমেশ্বর কি ছিলেন? একজন বাঙালি কবি ছিলেন। ঠিক আছে? তো কোন শতকের কবি? পঞ্চদশ থেকে ষষ্ঠ ষোড়শ শতকের কবি। উনি কার নির্দেশে এই মহাভারত বাংলা অনুবাদ অনুবাদ করেন? পরাগল খা। এই জন্য এটা আরেক নাম হচ্ছে পরাগলি মহাভারত। পরাগল খা, যিনি কে ছিলেন? পরাগল খা ছিলেন আলাউদ্দিন হোসেন শাহের একজন সেনাপতি এবং চট্টগ্রামের শাসক। তার নির্দেশ অনুযায়ী কবীন্দ্র পরমেশ্বর মহাভারতকে বাংলা ভাষায় অনুবাদ করেন। তো মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কে? কাশিরাম দাস। কাশিরাম দাস। তো কাশিরাম দাস আহ যে মহাভারতকে অনুবাদ করেন, সেই অনুবাদের নাম হচ্ছে ভারত পাঁচালী। কাশিরাম দাস রচিত মহাভারতের যে অনুবাদ, সেটার নাম হচ্ছে ভারত পাঁচালী। আর কি নাম? কাশিদাসী মহাভারত। কাশিদাসী মহাভারতও সেটার নাম। এবং এই যে কাশিরাম দাস যে মহাভারতকে অনুবাদ করেন, এটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত অনুবাদ। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি রামায়ণ। রামায়ণ নিয়ে কিছু কথা বলি। তো রামায়ণ লিখেছেন বাল্মীকি, তাই না? বাল্মীকির মূল নাম হচ্ছে রত্নাকর দস্যু, মানে আগে সে দস্যু ছিল। বাল্মীকি শব্দের অর্থ কি? উই পোকার ঢিবি। কেন তার নাম বাল্মীকি হয়েছে সেটা আমি একটু পরে বলবো। ঠিক আছে? তো প্রথমে রামায়ণ নিয়ে কিছু কথা বলি যে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ হচ্ছে রামায়ণ। হ্যাঁ, এবং এটার নাম কেন রামায়ণ? রাম যোগ অয়ন মানে রামের যাত্রা। রামের যাত্রাকে গ্লোরিফাই করছে, এই জন্য এটার নাম হচ্ছে রামায়ণ। তো কতগুলো শ্লোক আছে রামায়ণে? 24,000 শ্লোক আছে। এবং কয়টা খণ্ড রামায়ণে? 7টা খণ্ড। তো রামায়ণের কেন্দ্রীয় চরিত্র কি? কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রাম। রামায়ণের কেন্দ্রীয় চরিত্র কি? রাম। তো এই রাম
কে ছিলেন? অযোধ্যার রাজকুমার ছিলেন। হ্যাঁ, তাকে কি মনে করা হয়? বিষ্ণুর সপ্তম অবতার মনে করা হয়। রামকে বিষ্ণুর সপ্তম অবতার মনে করা হয়। রামের স্ত্রীর নাম কি ছিল? সীতা, তাই না? রামের ভাইয়ের নাম কি ছিল? লক্ষণ। এবং রামের একজন ভক্ত ছিল, সে সে হচ্ছে হনুমান। তো দেখেন, রামায়ণে কিন্তু রামকে গ্লোরিফাই করা হয়েছে, কিন্তু একটু আগে আমি বললাম যে দ্বিজ বংশীদাসের যে কন্যা ছিল চন্দ্রাবতী, চন্দ্রাবতী হচ্ছে রামায়ণকে নিয়ে একটা পালারচিত রচনা করেছেন, যার নামও কিন্তু রামায়ণ। সেই রামায়ণে চন্দ্রাবতী হচ্ছে সীতাকে গ্লোরিফাই করেছে, বা সীতার যে দুঃখ কষ্ট সেটাকে বেশি তিনি করেছেন আর কি, প্রকাশ করেছেন। তো এখন রামায়ণে আসলে কি আছে? রামায়ণে রামের জীবন, তার 14 বছরের বনবাস, রাম 14 বছর যে বনবাসে ছিলেন, তারপর লঙ্কার রাজা রাবণ কি করেছিলেন? সীতাকে অপহরণ করেছিলেন। সীতাকে উদ্ধার করার জন্য রাম এবং রাবণের মধ্যে একটা মহাযুদ্ধ হয়। সেই মহাযুদ্ধ নিয়ে আপনার হচ্ছে এই রামায়ণ লেখা হয়েছে। তো রামায়ণ লিখেছে কে? বাল্মীকি। তো বাল্মীকি হচ্ছে সংস্কৃত সাহিত্যের আদি কবি। আপনাকে যদি বলা হয় যে সংস্কৃত সাহিত্যের আদি কবি কে, সে হচ্ছে বাল্মীকি। ওকে, আচ্ছা। তো এখন বাল্মীকি কি ছিল? পূর্ব জীবনে একজন দস্যু বা ডাকাত ছিল, দস্যু বা ডাকাত। হুম? এবং তার নাম ছিল রত্নাকর। বাল্মীকির নাম ছিল রত্নাকর। আচ্ছা, এখন উনি একজন মুনি, যার নাম হচ্ছে নারদ মুনি। নারদ মুনির সংস্পর্শে আসেন কে? বাল্মীকি। সংস্পর্শে এসে উনি কঠিন তপস্যা করেন এবং ভালো হয়ে যান, এবং উনি একজন ঋষি হয়ে যান। বাল্মীকি একজন ঋষি হয়ে যান, এবং উনি যখন তপস্যা করছিল তখন তার চারপাশে উই পোকার একটা ঢিবি হয়, বা উই পোকার একটা ঢিপি হয় বা হয়, এজন্য তার নাম হচ্ছে বাল্মীকি। ঠিক আছে? আচ্ছা, এবার রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কে? কবি কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কবি কৃত্তিবাস ওঝা। তো উনি মধ্যযুগের একজন অত্যন্ত প্রভাবশালী বাঙালি কবি ছিলেন। কে? কৃত্তিবাস ওঝা কিন্তু একজন বাঙালি কবি ছিলেন। ঠিক আছে? তো তার যে অনুবাদ, এই অনুবাদের নাম হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ অথবা শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস যে রামায়ণ অনুবাদ করেন, এটার নাম হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ অথবা শ্রীরাম পাঁচালী। এটা কিন্তু পরীক্ষায় আসে, শ্রীরাম পাঁচালী। আচ্ছা, তো এতটুকু জানলেই হবে। আচ্ছা, এখন দেখেন আরেকটা মহাগ্রন্থ আছে যার নাম হচ্ছে ভাগবত। তো ভাগবত, এটা পুরো নাম হচ্ছে ভাগবত পুরাণ, বা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নামেও পরিচিত। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নামে কিন্তু পরিচিত। তো হিন্দু ধর্মে 18টা প্রধান পুরাণ রয়েছে। হিন্দু ধর্মে কয়টা প্রধান পুরাণ রয়েছে? 18টা প্রধান পুরাণ রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে এই ভাগবত। ওকে, আচ্ছা। তো এটা একটা ভক্তি কেন্দ্রিক শাস্ত্র বা বই ভাগবত, যেখানে ভগবান বিষ্ণুকে নিয়ে লেখা হয়েছে। ঠিক আছে? তো এই ভাগবত কে লিখেন? ভাগবত লিখেছেন কিন্তু আপনার বেদব্যাস বা ব্যাসদেব, আপনি যেটাই বলেন না কেন। কিন্তু ভাগবত প্রথম অনুবাদ করেন কে? মালাধর বসু, যার আরেক আহ, যার ছদ্মনাম হচ্ছে গুণরাজ খান। ঠিক আছে? আচ্ছা, এখন মালাধর বসু যে ভাগবত অনুবাদ করলেন, এটার নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। ক্লিয়ার? এবার আসেন আমরা মুসলিম যুগের সাহিত্য সম্পর্কে জানি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। ঠিক আছে? উনি গৌড়ের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগীর হচ্ছে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আহ, তো ইউসুফ জুলেখা উনি আহ, কিসের আলোকে লিখেছেন? বাইবেল, কুরআন কিংবা ফেরদৌসী জাম অনুসরণে লিখেছেন। তো তার রচনায় আপনার চট্টগ্রামের ভাষার প্রভাব বেশি দেখা যায়। এই জন্য যে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ এনামুল হক, ডক্টর মোহাম্মদ এনামুল হক, এনামুল হক উনি শাহ মোহাম্মদ সগীরকে বলেছেন উনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন। তো আপনার যদি প্রশ্ন আসে যে শাহ মোহাম্মদ সগীর কোথাকার অধিবাসী ছিলেন, উত্তর হচ্ছে চট্টগ্রামের অধিবাসী ছিলেন।
ঠিক আছে। আচ্ছা, তো আরেকজন গুরুত্বপূর্ণ কবি হচ্ছেন আব্দুল হাকিম। আমরা ছোটবেলায় পড়েছি না, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে। তো এই যে বঙ্গবাণী কবিতা, তার রচয়িতা হচ্ছে আব্দুল হাকিম। হ্যাঁ, উনি কোথায় জন্মগ্রহণ করেন? খুব গুরুত্বপূর্ণ, নোয়াখালী জেলার বাবুপুরে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আব্দুল হাকিম হচ্ছে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। নোয়াখালী, শুনেন, এই পিডিএফ এ কিন্তু সব লেখা আছে। কিছু ইনফরমেশন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেটা আমি বলে দিচ্ছি, আপনারা ক্লাসটা দেখে এটা নোট করে নেবেন। হ্যাঁ, তো উনি নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন, অথবা চট্টগ্রামের সন্দ্বীপে, এটাও সুধারামপুর, চট্টগ্রামের সন্দ্বীপের সুধারামপুরে জন্মগ্রহণ করেন। ঠিক আছে। আচ্ছা, তার বেশ কিছু বই আছে, এটা খুব গুরুত্বপূর্ণ আব্দুল হাকিমের। যেমন নূরনামা, এটা তার সবচেয়ে বিখ্যাত বইয়ের নাম হচ্ছে নূরনামা। এবং এই যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহা জন্ম নির্ণয় ন জানে, বঙ্গবাণী কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে? নূরনামা কাব্য থেকে নেওয়া হয়েছে। আর কি কি আছে? ইউসুফ জুলেখা। ঠিক আছে। ফার্সি থেকে অনুদিত প্রণয়োপাখ্যান, মানে আব্দুল হাকিমও কিন্তু ইউসুফ জুলেখা অনুবাদ করেছেন। লালমতি, ছয়ফুল মূলক, তাহলে ছয়ফুল মূলক কিন্তু অনুবাদ করেছেন বা রচনা করেছেন আব্দুল হাকিম। কিন্তু ছয়ফুল মূলক বদিউজ্জামান একটা বই আছে, সেটা কিন্তু আবার আলাউল রচনা করেছেন। ঠিক আছে। নসিহতনামা, কারবালা শহরনামা, এগুলো হচ্ছে আব্দুল হাকিমের গুরুত্বপূর্ণ রচনা। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আলাউল। আলাউল খুবই গুরুত্বপূর্ণ, আলাউল থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। বিশেষ করে এই যে এই মুসলিম যে সাহিত্যিক গুলো আছে না, তাদের সবার নামই গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষা আসার জন্য। তো আলাউল হচ্ছে আপনার একজন বাঙালি কবি ছিলেন, এটা মাথায় রাখতে হবে প্রথম কথা। এবং আহ উনি কোথায় জন্মগ্রহণ করেন? আলাউল আলাউল হচ্ছে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ফরিদপুরের কোথায়? ফতেহাবাদ। তার বাবা কি ছিলেন? তার বাবা একজন জাজ বা কাজী বা শাসক ছিলেন। ঠিক আছে। তো এখন আলাউদ্দিনের বাবা, সরি আলাউলের বাবা, বলে ফেললাম আলাউদ্দিন, আলাউলের বাবা জলদস্যুদের আক্রমণে নিহত হন। হুম। এবং আলাউল কি হয়েছে, এই ঘটনার পরে আরাকান রাজ্যে, মায়ানমারের আরাকান রাজ্যে কি হয়, বন্দী হয়। ঠিক আছে। কিন্তু উনি ওখানে চাকরি লাভ করেন। ওকে। আচ্ছা, তো তাকে হেল্প করে কে? তাকে হেল্প করে হচ্ছে কোরেশি মাগুন ঠাকুর। কোরেশি মাগুন ঠাকুর ওখানকার একজন সভাসদ বা সভাকবি ছিলেন। উনি আলাউলকে সাহিত্য রচনায় হেল্প করেন। ঠিক আছে। আচ্ছা, তো আলাউল হচ্ছে মূলত অনুবাদক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ফার্সি আর হিন্দি থেকে অনেকগুলো অনুবাদ করেন, যেগুলো নাম আমরা জানবো। তার সবচেয়ে বিখ্যাত শ্রেষ্ঠ রচনা হচ্ছে পদ্মাবতী। আলাউলের সবচেয়ে বিখ্যাত, এগুলো সব সামনে লেখা আছে কিন্তু, হ্যাঁ আমি জাস্ট বলে যাচ্ছি যেহেতু চোখে পড়ছে। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে পদ্মাবতী। এরপরে আরেকটা আছে হচ্ছে সতী ময়না বা লোরচন্দ্রানী। তো সতী ময়না বা লোরচন্দ্রানী, এই কাব্যটা আসলে দৌলত কাজীর একটা অসমাপ্ত কাব্য। সেই অসমাপ্ত কাব্য যদি বলা হয় সতী ময়না বা লোরচন্দ্রানী, কে লেখা শুরু করেছেন? লেখা শুরু করেছেন দৌলত কাজী। কতটুক লিখেছেন? অর্ধেক লিখেছেন। পরবর্তীতে এটা কমপ্লিট করেন কে? এটা কমপ্লিট করেন আলাউল। কার নির্দেশে বা কার পৃষ্ঠপোষকতায়? কুরেশি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়। ঠিক আছে। একটু আগে বললাম যে সয়ফুল মুলক বদিউজ্জামাল, এটা হচ্ছে আলাউলের একটা বই। সিকান্দার নামা তোহফা, তোহফা হচ্ছে একটা নীতিমূলক কাব্য, যেটা আলাউল রচনা করেছেন। আর এটা হচ্ছে দারা সিকান্দার নামা, এগুলো হচ্ছে সব আলাউলের বই। আচ্ছা, এবার কোরেশি মাগুন ঠাকুর নিয়ে আমরা দুই একটা কথা শিখি। উনি ছিলেন আরাকান রাজ্যসভার একজন প্রভাবশালী সভাসদ এবং বাংলা ভাষার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। কে? কোরেশি মাগুন ঠাকুর। তার নামের সাথে কোরেশি আছে, মানে কি কুরাইশি বংশের লোক না, আরব জাতির সাথে তার কোনো সম্পর্ক নাই। ওকে। আচ্ছা, তো উনি কি ছিলেন? মাগন, মাগন শব্দের মধ্যে দেখেন মগ আছে, মগ, মাগন, তাহলে মগ যে আরাকানি যে রাজবংশ, সেখান থেকে উনার উদ্ভব। এবং উনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তো এখন কোরেশি মাগুন ঠাকুর দেখলেন যে আলাউল অনেক জ্ঞানী একটা লোক, তার মেধা আছে, পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে হচ্ছে পৃষ্ঠপোষকতা প্রদান করেন। ঠিক আছে। কিন্তু মাগন ঠাকুরও কিন্তু একজন কি ছিলেন? একজন সাহিত্যিক ছিলেন। আচ্ছা, তো এইবার আমরা আসি হচ্ছে যে লাইলি মজনু কাব্যের উৎস কি? আরবি লোকগাথা। তো এটা আসলে কে লিখেছেন? উনি লিখেছেন হচ্ছে
ফার্সি সাহিত্যের রাইটার নিজামি গঞ্জভি। নিজামি গঞ্জভি উনি হচ্ছেন এই লাইলি মজনু এবং ঠিক আছে। এখন লাইলি মজনুর ক্যারেক্টার দুইটা সম্পর্কে জানতে হবে, দুইজন ক্যারেক্টার। তরুণের নাম ছিল কি? তরুণের নাম ছিল কায়েস, যে পাগল হয়ে তার নাম হয়ে যায় মজনু। আর তরুণী যে ছিল তার নাম ছিল হচ্ছে লায়লা, যাকে ডাকা হয় হচ্ছে লাইলি নামে। তো লাইলা মজনু, লাইলি মজনু হয়ে গেল, তাই না? আচ্ছা, তো এখন গৌড়ে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা রচনা করেন শাহ মোহাম্মদ সগির, একটু আগে আমরা পড়েছি। আচ্ছা, আর লাইলি মজনু তো লিখেছেন কে? একটু আগে বললাম নিজামি গঞ্জভি, কিন্তু এটা অনুবাদ করেছেন কে? দৌলত উজির বাহারাম খান। ঠিক আছে, এটাও আপনাকে জানতে হবে। আচ্ছা, তারপরে চন্দ্রাবতী কাব্যের একমাত্র রচয়িতা হচ্ছে করিশী মাগন ঠাকুর। এখানে বেশ কিছু কনফিউশন আছে যে চন্দ্রাবতী কে আসলে। চন্দ্রাবতী কিন্তু একাধারে একটা রচনা এবং একাধারে একটা ক্যারেক্টার। তো কোন ক্যারেক্টার? উনি একজন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। কার মেয়ে ছিলেন? একটু আগে বললাম দ্বিজ বংশীদাসের মেয়ে ছিলেন। চন্দ্রাবতী কি করেছেন আসলে? রামায়ণ পালা লিখেছেন, মহুয়া পালা, পালা এগুলো লিখেছেন। এবং চন্দ্রাবতী নিজের জীবনী, তার নামও হচ্ছে চন্দ্রাবতী। এখন চন্দ্রাবতী কাব্যগ্রন্থ বা চন্দ্রাবতী কাব্য চন্দ্রাবতী নিজেও লিখেছে, করিশী মাগন ঠাকুরও লিখেছে। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে উম আরাকান রাজ্যসভায় বাংলা সাহিত্য। তো আরাকান রাজ্যসভার প্রথম বাঙালি কবি হচ্ছে দৌলত কাজী। দৌলত কাজী সম্পর্কে দুই একটা কথা জানি আমরা। তার অসমাপ্ত কাব্যগ্রন্থের নাম হচ্ছে সতী ময়না ও লোরচন্ডানী, যেটা হচ্ছে আলাউল শেষ করেন করিশী মাগন ঠাকুরের নির্দেশে। ঠিক আছে। তো এখন উনি কোথায় জন্মগ্রহণ করেন জানেন? উনি হচ্ছে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। কিন্তু উনার লাকটা ছিল অনেকটা মাইকেল মধুসূদন মধুসূদনের মতো। ঠিক আছে, মাইকেল মধুসূদনের মতো উনি তার নিজ জন্মভূমিতে সুবিধা করতে পারেননি, মানে স্বীকৃতি পাননি। স্বীকৃতি না পেয়ে সে কি করছে? সে নাফ নদী পার হয়ে মিয়ানমারে চলে গেছে বা রাখাইন রাজ্যে চলে গেছে। তো রাখাইন রাজ্যে যাওয়ার পর তো আরাকান রাজসভার যে সমর সচিব ছিলেন তার নাম ছিল হচ্ছে আশরাফ খান। তো আশরাফ খান দেখলেন যে দৌলত কাজীর মধ্যে জিনিস আছে, বা সে তার ব্রেইন আছে, বা সে ভালো একজন সাহিত্যিক হইতে পারে। তখন তাকে পৃষ্ঠপোষকতা দান করেন এবং উনি ওই আরাকান রাজ্যসভায় বসে বসে সতী ময়না লুরচন্ডানী রচনা শুরু করার পরে মারা যান আর কি। তখন আলাউল বাকি কাজটা শেষ করেন। তো এইখানে মর্ষিয়া ও নাচ সাহিত্য। মর্ষিয়া ও নাচ সাহিত্য মানে কি? মর্ষিয়া সাহিত্য মানে হচ্ছে এলিজি বা শোক গাথা। হ্যাঁ, যেমন হচ্ছে মহাশ্মশান, এখানে কারবালার ঘটনা নিয়ে যে রচনা বা কারবালা রিলেটেড যে রচনা, এগুলোকে বলা হয় হচ্ছে মর্ষিয়া সাহিত্য বা শোক প্রকাশ করা হয় যেখানে। ঠিক আছে। তো মর্ষিয়া সাহিত্যের দুইজন গুরুত্বপূর্ণ কবি আছে। একটা হচ্ছে শেখ ফয়জুল্লাহ, একজনের নাম হচ্ছে শেখ ফয়জুল্লাহ, লিখে নেন। তো শেখ ফয়জুল্লাহ কি করেছেন? জয়নবের চৈতিশা রচনা করেন। জয়নবের চৈতিশা, এটা একটা মর্ষিয়া কাব্য। আরেকজন মর্ষিয়া কাব্যের একজন কবি আছেন, তার নাম হচ্ছে কায়কোবাদ। কায়কোবাদ হচ্ছে মহাশ্মশান বা মহররম শরীফ রচনা করেন। ঠিক আছে। আচ্ছা, এবার সে নাথ সাহিত্যটা কি? নাথ সাহিত্যটা হচ্ছে যে নাথ গুরু যারা ছিল, যেমন মিননাথ, গোরক্ষনাথ, এরকম নাথ ধর্মের যে গুরুরা ছিল তাদেরকে গ্লোরিফাই করে যে সাহিত্য করা হয়েছে সেটাই হচ্ছে নাথ সাহিত্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে যে আহ লোক সাহিত্য বা ময়মনসিংহ গীতিকা। তো এখানে দেখেন, এই কথাটা আমি কিন্তু আগে বলছি যে রামায়ণ পালার রচয়িতা হচ্ছে চন্দ্রাবতী, এটা আমি আগেই বলেছি। কয়েকটা কমন প্রশ্ন, যে গম্ভীরা গান গাওয়া হয় কোথায়? রাজশাহী অঞ্চলে। জারি গান গাওয়া হয় ময়মনসিংহ অঞ্চলে, এগুলো জানেন। তো বাংলাদেশের গীতিকা সাহিত্যের তিন ধরনের গীতিকা প্রচলিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই খাতায় নোট করবেন।
তিন ধরনের গীতিকা আছে, একটা হচ্ছে নাথ গীতিকা, একটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, একটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। এই তিনটা গীতিকা সম্পর্কে আপনাকে জানতেই হবে। তো নাথ গীতিকা আসলে কি? নাথ গীতিকা হচ্ছে যে নাথ ধর্মের যেসব গুরু ছিল, তাই না, যেমন মিননাথ, গোরক্ষনাথ, হারিপা কানুপা, দিন মিননাথ, মিননাথ, গোরক্ষনাথ, গোরক্ষনাথ, হারিপা, নামগুলো অদ্ভুত কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে, কানুপা। তো এই যে নাথ ধর্মের যে গুরুত্বপূর্ণ যে আহ গুরু ছিলেন, তাদের জীবন নিয়ে যে সাহিত্য সেটা হচ্ছে নাথ সাহিত্য। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন হচ্ছে ময়মনসিংহ গীতিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ময়মনসিংহ গীতিকা কি? এটা হচ্ছে পূর্ববঙ্গ বা প্রাচীন বাংলা লোক সাহিত্যের একটা অমূল্য সম্পদ। কোন কোন অঞ্চল থেকে ময়মনসিংহ গীতিকা কালেক্ট করা হয়েছে? ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, পাবনা, নোয়াখালী। ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, নোয়াখালী, পাবনা, এইসব জায়গা থেকে। তো এই যে প্রশ্নটা আসে যে এই ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? চন্দ্রকুমার দে। সম্পাদনা করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। প্রকাশ করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। কত সালে? 1923 সালে। কোথা থেকে প্রকাশিত হয় ময়মনসিংহ গীতিকা? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখন ময়মনসিংহ গীতিকার এইসব ইনফরমেশন সামনে আছে, যদি না থাকে আপনি খাতায় নোট করবেন। ক্লাসটা কিন্তু আপনি অবশ্যই রেকর্ড করে রাখবেন, সেভ করে রাখতে পারেন। ইনফরমেশন প্রত্যেকটা অনেক খুঁজে খুঁজে আপনাদের জন্য বের করেছি আমি, হ্যাঁ, যাতে আপনাদের কাজে লাগে। ঠিক আছে, শুধুমাত্র দাগাই দিলেই তো হলো না। আমি যদি আপনাকে একটু ভালো করে বলি বা একটু এক্সপ্লেইন করে বলি, এটা আপনার মাথায় থাকবে যে ভাইয়া এটা বলছিল, তাই না? আচ্ছা, তো এখন এই ময়মনসিংহ গীতিকার জনপ্রিয় পালা বা গাথা কি? মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, দেওয়ানা, মদিনা। তাইলে মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, এই তিনটা পালা কে রচনা করেছেন? চন্দ্রাবতী নামক একজন মহিলা কবি। সে দ্বিজ বংশীদাসের কন্যা ছিল। দেওয়ানা মদিনা একটা হচ্ছে ট্রাজেডি, আমরা দেওয়ানা মদিনা নিয়ে কথা বলবো, সেটাও হচ্ছে কোথায় আছে? সেটাও হচ্ছে আপনার এই ময়মনসিংহ গীতিকায় আছে। এছাড়া আর কি কি আছে ময়মনসিংহ গীতিকায়? এছাড়া আছে হচ্ছে কাজল রেখা, একটা সিনেমা আছে না কাজল রেখা? এই ময়মনসিংহ গীতিকা থেকে সেটার কাহিনী কালেক্ট করা হয়েছে। রূপবতী, কঙ্ক ও লীলা। ঠিক আছে, আচ্ছা, এবার পূর্ববঙ্গ গীতিকা। তো পূর্ববঙ্গ গীতিকা কোন কোন জেলা থেকে, কোন কোন অঞ্চল থেকে কালেক্ট করা হয়েছে? এইটা চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, ফরিদপুর, এইসব জায়গা থেকে কালেক্ট করা হয়েছে। কে সংগ্রহ করেন পূর্ববঙ্গ গীতিকা? চন্দ্রকুমার দে। কোন একটা বিসিএস এ প্রশ্ন আসছে। তো চন্দ্রকুমার দে এই যে পূর্ববঙ্গ গীতিকা কালেক্ট করলেন, কোন সাহিত্য পত্রিকায় প্রকাশ করেন? সেই পত্রিকার নাম হচ্ছে সৌরভ। সৌরভ নামক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক আছে, আচ্ছা, তো শুধুমাত্র চন্দ্রকুমার দেই কি প্রকাশ করেছেন, মানে সংগ্রহ করেছেন? না, আশুতোষ চৌধুরী, জসিমউদ্দিন, নগেন্দ্র চন্দ্র দে, রজনীকান্ত, খুব সম্ভবত রজনীকান্ত ছিল আরেকজন, এরা কি করছেন? এরা হচ্ছে এই পূর্ববঙ্গ গীতিকা কালেক্ট করেছেন। ঠিক আছে, আচ্ছা, তো এই যে আহ, আপনার চন্দ্রকুমার দে প্লাস অন্যরা যে এই পূর্ববঙ্গ গীতিকা কালেক্ট করলেন, এই জিনিসগুলো দীনেশচন্দ্র সেন ইংরেজিতে অনুবাদ করলেন। তো ইংরেজিতে এটার নাম হইল হচ্ছে ইস্টার্ন বেঙ্গল ব্যালাডস। ইস্টার্ন বেঙ্গল, বেঙ্গল ব্যালাড। তো এই যে এটা মানে হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা, দীনেশচন্দ্র সেন এটা হচ্ছে প্রকাশ করেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি আহ তিনটা গীতিকা সম্পর্কে জানলাম। তবে গুরুত্বপূর্ণ পালা কি কি আছে পূর্ববঙ্গ গীতিকায়? একটু খাতায় নোট করবেন যে পূর্ববঙ্গ গীতিকায় গুরুত্বপূর্ণ পালা: মৈশাল বন্ধু, ভেলুয়া, কমলা রানীর গান, আয়না বিবি, শিলা দেবী, শিলা দেবী। মৈশাল বন্ধু, ভেলুয়া, কমলা রানীর গান, শিলা দেবী, আয়না বিবি। ঠিক আছে, ওকে। তো এই এই সব কথাগুলো কিন্তু আমি বলছি আপনাকে মোটামুটি, এখন আমি আর এগুলো নিয়ে আমি করতেছি না। শুধু দেওয়ানা মদিনা নিয়ে একটা কথা বলবো। দেওয়ানা মদিনা তো একটু আগেই বললাম যে ময়মনসিংহ গীতিকার একটা
পালা, তাই না? এই যে এখানে যে দেওয়ানা মদিনা, তো দেওয়ানা মদিনা জিনিসটা কি? এটা হচ্ছে একটা কাহিনী বা পালা গান। এখানে একটা মানে এটা একটা ট্রাজেডি কাহিনী আর কি, ঠিক আছে? তো একজন লোক ছিল, তার নাম ছিল দুলাল, আর তার ওয়াইফের নাম ছিল মদিনা। তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, তাদের বিয়ে হয়, ঠিক আছে? তো দুলাল আবার কি করছে, সে আরেকটা বিয়ে করে ফেলছে বেশি পাকনামি করে, ঠিক আছে? তো বিয়ে করার পর তার সতীন আসলো, কার সতীন? মদিনা সতীন। তো মদিনা সতীন যখন আসলো, তার মদিনার সাথে ঝামেলা, মদিনার সাথে ঝগড়া, এটা নিয়ে দুলালের সাথেও ঝগড়া। তো মদিনা কি করলো, সবকিছু ছেড়ে ছুড়ে দুলালকে এবং নতুন বউকে ছেড়ে সে চলে গেল। এই যে সে যে চলে গেল, হুম, আহ, আসলে চলে যায় নাই, হ্যাঁ, এই দুলাল কি করছে, তাকে বের করে দিছে ভুল বুঝে আর কি। তো বের করার পর সে তাকে মিস করতেছে, মিস করার পর তাকে আর খুঁজে পায় না, মারা গেছে আর কি। এরকম একটা ট্র্যাজেডির কাহিনী হচ্ছে দেওয়ানা মদিনা। আচ্ছা। আর দেওয়ানা মদিনা পালাটার লেখককে মনসুর বয়াতি, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? এবার শায়ের ও কবিওয়ালা ও পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য মানে কি? যেসব সাহিত্য লিখে রাখা হইতো, যেসব সাহিত্য লিখে রাখা হইতো এটা হচ্ছে আপনার পুঁথি সাহিত্য। ওকে, আচ্ছা। তো এখানে এগুলো, বাংলা টপ্পা গানের জনক হচ্ছে রামনিধি গুপ্ত, এটা একটু মনে রাখবেন। বা আর তার একটা হচ্ছে নিধু বাবু। এখন বড়ু চণ্ডীদাস সম্পর্কে আমরা কিছু জানি। এটা হচ্ছে যে মধ্যযুগের আদি পর্বের একজন বিখ্যাত বাঙালি কবি, এবং শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন হচ্ছে বড়ু চণ্ডীদাস, ঠিক আছে? তো এখন তার আসল নাম হচ্ছে অনন্ত, বা প্রকৃত নাম হচ্ছে অনন্ত। দেখছেন, একটা স্মার্ট নাম ছিল সেই যুগে। ওকে। তো উনি কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? তো একটু আগে বললাম যে চণ্ডীদাস সমস্যা নামে একটা সমস্যা আছে, কারণ কি তিনজন চণ্ডীদাস আমরা পাইছি, একটা হচ্ছে বুড়ো চণ্ডীদাস, একটা হচ্ছে দ্বিজ চণ্ডীদাস, একটা হচ্ছে দীন চণ্ডীদাস। তো বুড়ো চণ্ডীদাস কি করছে, সে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করছে। দ্বিজ চণ্ডীদাস, যার আরেক নাম হচ্ছে শুধু চণ্ডীদাস, সে কি বলছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ওকে। আরেকজন আছে দীন চণ্ডীদাস, তার তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাই, ঠিক আছে? আচ্ছা। আহ হ্যাঁ, বুড়ো চণ্ডীদাস মানে উনি পদাবলীর একজন বিখ্যাত কবি আর কি, কিন্তু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম নাই। হুম, ওকে। তাহলে আমাদের এই যে চণ্ডীদাস সমস্যা, এটা নিয়ে আমাদের জানতে হবে আর কি। এটা রিটেনে আসে, রিটেনের প্রশ্ন, আমি একই সাথে রিটেনের কথাগুলো বলে দিচ্ছি। ওকে। তো এই শ্রীকৃষ্ণ কীর্তন 1909 সালে আবিষ্কৃত হয়। কোথা থেকে আবিষ্কৃত হয় আপনি জানেন? এবং কোথা থেকে প্রকাশিত হয়? প্রকাশিত হয় হচ্ছে আহ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশিত হয়। তো শ্রীকৃষ্ণ কীর্তনের 13টা খণ্ড আছে, এটা আমরা জানি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো চণ্ডীদাস মানেই হচ্ছে আপনার দ্বিজ চণ্ডীদাস, ঠিক আছে? এবং উনি বৈষ্ণব কবি ছিলেন, চৈতন্য পূর্বের মানে চৈতন্য দেবের জন্মের আগের কবি। এবং প্রথম মানবতাবাদী কবি হচ্ছে চণ্ডীদাস বা দ্বিজ চণ্ডীদাস। কেন? তিনি বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবার আসেন হচ্ছে বিদ্যাপতি নিয়ে আমরা একটু কথা বলি। বিদ্যাপতি হচ্ছে মধ্যযুগের একজন কবি। উনি শুধু কবি ছিলেন না, উনি একজন দার্শনিক ছিলেন, একজন আইনজীবী ছিলেন, এবং রাজসভার পণ্ডিত পণ্ডিত ছিলেন। উনি কোথাকার কবি ছিলেন? উনি মিথিলার কবি ছিলেন। কে? বিদ্যাপতি, ঠিক আছে? তো মিথিলা কি বর্তমানের কোন জায়গা? ভারতের বিহার, ঠিক আছে? ভারতের বিহারকে আগে বলা হয়তো মিথিলা, হ্যাঁ। এবং উনি মৈথিলি ভাষায় সাহিত্য রচনা করেন, ঠিক আছে? কোথায় জন্মগ্রহণ করেন? বিহারের বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? আচ্ছা। উনি মৈথিলি, সংস্কৃত সব ভাষায় দক্ষ ছিলেন। ওকে, আচ্ছা। তো উনি কোথাকার সভাকবি ছিলেন? উনি মিথিলার রাজা দেব সিংহর সভাকবি ছিলেন। এবং শুধু দেব সিংহ না, দেব সিংহের ছেলের নাম ছিল শিব সিংহ, শিব সিংহরও সভাকবি ছিলেন। তো তার উপাধি কি? তার উপাধি হচ্ছে অভিনব জয়দেব। অভিনব অভিনব জয়দেব। কার উপাধি? বিদ্যাপতির উপাধি কে দিয়েছেন? শিব সিংহ, রাজা শিব সিংহ এটা দিয়েছেন। তার আর কি কি উপাধি আছে? মৈথিল কোকিল, কবি কণ্ঠহার, কবি সার্বভৌম। মৈথিল কোকিল, কবি কণ্ঠহার, কবি সার্বভৌম, এগুলো হচ্ছে বিদ্যাপতির আরো কিছু উপাধি।
আচ্ছা, তো বিদ্যাপতি আসলে কি করছেন, উনি হচ্ছে ব্রজবুলি ভাষা আবিষ্কার করেছেন। তো ব্রজবুলি ভাষাটা কি আসলে, এটা হচ্ছে মৈথিলি ভাষা এবং বাংলা ভাষার একটা মিক্সচার, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল মোটামুটি। জ্ঞান দাস, গোবিন্দ দাস, মুকুন্দরাম চক্রবর্তী, চন্দ্রাবতী, দেশবংশী দাস, শাহ মোহাম্মদ সগির, এদের সব সম্পর্কে কিন্তু আমরা জেনে গেছি। দৌলত উজির বাহরাম শাহ, সৈয়দ সুলতান, দৌলত কাজী, আলাউল, এগুলো কিন্তু আমরা সব আলোচনা করে ফেলছি, তাই না? আব্দুল হাকিম, ফকির গরিবুল্লাহ, ভারতচন্দ্র রায়গুণাকর, ঠিক আছে, গেল। এবার আসেন আধুনিক যুগ। তো আধুনিক যুগ কত সাল থেকে, 1800 সাল থেকে বর্তমান আধুনিক যুগ। তো বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থের নাম কি? মনুয়েল দা এসোমসাওয়ের কৃপার শাস্ত্রের অর্থভেদ। আচ্ছা, তো ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশকে 4টা ভাগে ভাগ করছেন। প্রথম স্তর, সূচনা থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত। দ্বিতীয় স্তর, 1800 সাল থেকে শুরু করে 1847 সাল পর্যন্ত। তৃতীয় স্তর, 1847 বা বিদ্যাসাগরের সময় থেকে শুরু করে 1865 সাল পর্যন্ত। এবং চতুর্থ স্তর হচ্ছে 1865 সাল থেকে বর্তমান। দেখেন 1865 সালে বঙ্কিমচন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপন্যাস দুর্গেশ নন্দিনী, সেটা প্রকাশিত হয়, ঠিক আছে। আচ্ছা, এবার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকজন ছিলেন রামরাম বসু। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আপনারা জাস্ট দেখে যাবেন, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রকাশিত হয় হচ্ছে 1847 সালে, ওকে। আর ইংরেজি ভাবধারা পুষ্ট ডিরোজিওর বাঙালি শিষ্যরা হলেন ইয়ং বেঙ্গল, মুখপত্র হচ্ছে জ্ঞানান্বেষণ পত্রিকা। তো এই যে ডিরোজিও, হ্যাঁ, উনি কিন্তু একজন ইংরেজ দার্শনিক টাইপ ছিলেন আর কি। তো আমি যখন ক্লাস 4 বা 5-এ পড়ি, তখন আমি একটা বই পেয়েছিলাম আর কি, গিফট স্কুল থেকে। খুব সম্ভবত রচনা প্রতিযোগিতায় আমি ফার্স্ট বা সেকেন্ড হয়ে বইটা পাইছি, যে ডিরোজিওর সাহিত্য। তখন মানে এই ক্লাস 4-এর একটা বাচ্চাকে ডিরোজিওর সাহিত্য দিছে, ওইটা বুঝতামও না, ওইটা পড়াই হয় নাই আর কি, ঠিক আছে। তো এখন যে কই আছে বইটা জানি না। তো তখন থেকে আমি ডিরোজিওর নামটা জানি আর কি, ক্লাস 4 থেকে আর কি। আগে তো চিনতাম না, কিন্তু এই যে এইসব পড়াশোনা করতে গিয়ে এই যে ডিরোজিওকে চেনা। তো এখন এইখানে আসেন, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস বিষয়ক বিভিন্ন গ্রন্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসেই, লিখে রাখেন, আসে। যেমন একটা জিনিস আপনি দেখেন, যে বাংলা সাহিত্যের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কিন্তু বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আবার লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। আর বাংলা সম্পূর্ণ সাহিত্যের ইতিবৃত্ত লিখেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আপনি যদি ভালোভাবে এটা মুখস্থ করে না যান, পরীক্ষার হলে আপনার প্যাচ লাগবেই, এবং এখান থেকে প্রশ্ন দেয়, কারণ সবাই এটা ভুল করে। আবার বাংলা সাহিত্যের পুরাবৃত্ত রচনা করেছেন ডক্টর ওয়াকিল আহমেদ, বুঝছেন। দেখেন, বঙ্গ ভাষা ও সাহিত্য লিখেছেন ডক্টর দীনেশচন্দ্র সেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন। আচ্ছা, তো দেখেন বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন ডক্টর সুকুমার সেন। হুম। তো এই যে আবার বাংলা সাহিত্যের নতুন ইতিহাস লিখেছেন নাজিবুল ইসলাম ও মোহাম্মদ সুফিয়ান। এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসেন হচ্ছে গুরুত্বপূর্ণ পত্রিকা। এখানে বহুত পত্রিকার নাম দেওয়া আছে, এই পত্রিকাগুলো আপনারা সম্পাদককে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে এই পিডিএফটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়াশোনা করে নেবেন, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনি একজন কি ছিলেন, উনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি পশ্চিমবঙ্গের কাঁঠালপাড়া গ্রামে খুব সম্ভবত জন্মগ্রহণ করেছিলেন। এবং উনাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার আরেক উপাধি হচ্ছে বাংলা সাহিত্যের সম্রাট, তাই না? এখন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় টোটাল 15টা উপন্যাস রচনা করেছেন, ঠিক আছে। তার প্রথম উপন্যাসের নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ, রাজমোহনস ওয়াইফ, ওকে। আর বাংলা ভাষার প্রথম
সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী উনি রচনা করেন কত সালে? 1865 সালে। তো তার বিখ্যাত কিছু উপন্যাস আছে, যেমন কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা কি নিয়ে? একটা রহস্যময় নারীর কাহিনী নিয়ে। মৃণালিনী, বিষবৃক্ষ। বিষবৃক্ষ হচ্ছে বিধবা বিবাহ নিয়ে বা পারিবারিক জটিলতা নিয়ে। ঠিক আছে। কৃষ্ণকান্তের উইল, তার সেরা সামাজিক এবং মনস্তাত্ত্বিক উপন্যাসকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাম কি কৃষ্ণকান্তের? উইল। আনন্দমঠ। আনন্দমঠ কি? দেশপ্রেমমূলক একটা উপন্যাস, সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত। ঠিক আছে। দেবী চৌধুরানী সীতারাম। আচ্ছা। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। এই ইনফরমেশনটা আপনাকে মনে রাখতে হবে। আর হচ্ছে যে তো এখানে এই যে আরেকটা জিনিস দেখেন, মাসিক মোহাম্মদী, সাপ্তাহিক মোহাম্মদী এবং দৈনিক মোহাম্মদী, এই পত্রিকাগুলোর সম্পাদক মোহাম্মদ আকরাম খাঁ। কিন্তু উনি আরেকটা পত্রিকার সম্পাদক ছিলেন, দৈনিক আজাদ, যেটা এখানে লেখা নাই। ওকে। তারপরে এই যে পত্রিকাগুলোর নাম অবশ্যই দেখে নিবেন, যেমন আহ, কাজী নজরুল ইসলামের পত্রিকা হচ্ছে নবযুগ, ধূমকেতু, লাঙল, আরেকটা আছে আঙ্গুর, হ্যাঁ, বাচ্চাদের জন্য, যেটা এখানে হয়তো লেখা নাই। ঠিক আছে। এবার দেখেন, বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু হচ্ছে কোন পত্রিকা? কবিতা পত্রিকা সম্পাদনা করতেন। এটা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ছিল। তো বুদ্ধদেব বসু একজন প্রভাবশালী বাঙালি সাহিত্যিক ছিলেন, যিনি আসলে ওয়ান টাইপ অফ সব্যসাচী লেখক ছিলেন। সব্যসাচী বলা হয় কিন্তু দুইজনকে, হ্যাঁ। একটা হচ্ছে সৈয়দ শামসুল হক, আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বুদ্ধদেব বসুও সব ধরনের সাহিত্য রচনা করতেন বা লিখতেন। তো উনি পঞ্চপাণ্ডবের একজন। রিটেন প্রশ্নে আসবে যে পঞ্চপাণ্ডব কারা? জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু। এই পাঁচজন হচ্ছে পঞ্চপাণ্ডব। তার মধ্যে একজন হচ্ছে বুদ্ধদেব বসু। তো বুদ্ধদেব বসু যেটা আপনাকে মনে রাখতে হবে, তার কয়েকটা উপন্যাসের নাম আপনাকে মনে রাখতে হবে। খুবই সুন্দর নাম, আমার খুব পছন্দ। তিথিডোর। আরেকটা হচ্ছে আপনাকে রাত ভর বৃষ্টি। রাত ভর বৃষ্টি। হ্যাঁ, এটা হচ্ছে বুদ্ধদেব বসুর গুরুত্বপূর্ণ উপন্যাস। আরো কিছু উপন্যাস আছে, যেমন সারা, মৌলিনাথ। হ্যাঁ, তবে এই দুইটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে আহ এগুলো আপনারা দেখে নেবেন। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন জহির রায়হান নিয়ে কিছু কথা বলি। জহির রায়হানের বাংলা সাহিত্যের প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক রচনা হচ্ছে একুশের গল্প। জহির রায়হান সেটা রচয়িতা। একুশে গল্পের ক্যারেক্টার কে ছিল খেয়াল আছে কিনা? তপু এবং হচ্ছে রেনু। হ্যাঁ, তপু এবং রেনু। রেনু তপুর ওয়াইফ ছিল। আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন হচ্ছে আরেক ফাল্গুন হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস। তো জহির রায়হান 1933 সালে ফেনী জেলার মজুপুরে জন্মগ্রহণ করেন, তাই না? ওনার বেশ কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, যেমন হচ্ছে পদ্মা নদীর মাঝি, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী। এগুলো আমরা জানি। জহির রায়হান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, কবর। কবর প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক কি নাটক, তাই না? কে করেছেন? মুনীর চৌধুরী। তো মুনীর চৌধুরী আরেকটা গুরুত্বপূর্ণ নাটক আছে, সেটা হচ্ছে কি রক্তাক্ত প্রান্তর, তাই না? তো মুনীর চৌধুরী হচ্ছে যে মুখরা রমণী বশীকরণ, আহ, এই যে অনুবাদ শেক্সপিয়রের একটা নাটক থেকে, এটা মুনীর চৌধুরী করেছেন। তো মুনীর চৌধুরী আবার বাংলা টাইপ রাইটারের কোন একটা কিছু একটা করেছেন টাইপ রাইটিং এর ক্ষেত্রে, আমার খেয়াল নাই। তো মুনীর চৌধুরী কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন আসে যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কে লিখেছেন? মাহবুবুল আলম চৌধুরী। খুব গুরুত্বপূর্ণ। আর 21শে ফেব্রুয়ারির প্রথম সাহিত্য সংকলন, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি হচ্ছে একটা সাহিত্য সংকলন। কে করেছেন? হাসান হাফিজুর রহমান। শুধু তাই না, সে মুক্তিযুদ্ধ ও দলিলপত্র সম্পাদনা, সেটার নাম কি? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, এই যে একটা বিশাল একটা রচনা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, সে হাসান হাফিজুর রহমান সেটা রচনা করেছেন। তারপর দেখেন, এখানে দেখেন শওকত ওসমান, ভাষা আন্দোলন আন্দোলন ভিত্তিক তার একটা সাহিত্যকর্ম আছে, উপন্যাস আর্তনাদ। তো শওকত ওসমান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক,
কারণ তার বেশ কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, যেমন জননী, কৃতদাসের হাসি। কৃতদাসের হাসি কি, এটা হচ্ছে আইয়ুব খানকে স্যাটায়ার করে তার লেখা একটা উপন্যাস, যে উপন্যাসের জন্য শওকত ওসমান কিন্তু আবার আদমজী পুরস্কারও পেয়েছে। ঠিক আছে। যার নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, চৌরসন্ধি, সমাগম, রাজা উপাখ্যান, দুই সৈনিক, জলাঙ্গে, তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এবার আসেন, দেখেন এখানে যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক, আহ সাহিত্যকর্ম, প্রথম না সাহিত্যকর্ম, যেমন কাল মহাকাল, আলাউদ্দিন আল আজাদ। তো আলাউদ্দিন আল আজাদ আমি কেন লাগাইলাম, উনি খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক আপনার পরীক্ষার জন্য, কারণ তার 23 নম্বর তৈলচিত্র, ঠিক আছে, অত্যন্ত জনপ্রিয় একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। এটা রচনা করেন আলাউদ্দিন আল আজাদ, যেটা পরীক্ষায় আসে। তার আরেকটা গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম কি, কর্ণফুলী। আলাউদ্দিন আল আজাদের আরেকটা গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম হচ্ছে কর্ণফুলী। ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো যে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য কর্মগুলো এখানে খুব সুন্দর করে চার্ট করে দিয়েছি, এটা আপনারা অবশ্যই পড়বেন। ঠিক আছে। আচ্ছা, সৈয়দ শামসুল হক, উনাকে বলা হয় সব্যসাচী লেখক। উনি গুরুত্বপূর্ণ কিছু নাটক লিখেছেন, একটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, আরেকটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন। এখন এই সৈয়দ শামসুল হকের একটা গুরুত্বপূর্ণ একটা উপন্যাস আছে, উপন্যাসের নাম হচ্ছে নিষিদ্ধ লোবান। এই নিষিদ্ধ লোবান কিন্তু আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বিখ্যাত উপন্যাস। এবং আপনারা যে গেরিলা সিনেমা দেখেছেন, তাই না, নাসির উদ্দিন বোধহয় যে পরিচালক ছিলেন, নাসির উদ্দিন ইউসুফ সম্ভবত, সে কি করছে, এই নিষিদ্ধ লোবান উপন্যাস থেকে কাহিনী নিয়েই গেরিলা সিনেমা লিখেছেন আর কি। ওকে। এইবার আসেন হচ্ছে যে আমরা এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উপন্যাস অনেক কিছু আছে, এগুলো আপনি পড়বেন। দেখেন, শামসুর রহমানকে বলা হয় হচ্ছে নাগরিক কবি, এবং তার আরেক নাম হচ্ছে মজলুম আদিব, কারণ মুক্তিযুদ্ধের সময় উনি মজলুম আদিব হিসেবে বিভিন্ন রচনা লিখেছেন। তো তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার এক। অদ্ভুত আধার এক। দেখেন, শামসুর রহমান কিন্তু আপনার একজন কবি ছিলেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে 4টা উপন্যাস লিখেছেন। এটা কিন্তু লিখিত পরীক্ষাও আসে, প্রিলিতেও আসে। উপন্যাসগুলোর নাম জানতে চায়, অক্টোপাস, এলো সে এবেলায়, নিয়োজ মমতাজ, এবং হচ্ছে অদ্ভুত আধার এক। ঠিক আছে। তো এই শামসুর রহমান সম্পর্কে আপনাকে জানতে হবে। শামসুর রহমানের কাব্যগ্রন্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে মাথায় রাখতে হবে, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, দুঃসময়ের মুখোমুখি ইত্যাদি। এবং তার গুরুত্বপূর্ণ দুই একটা কবিতার নাম ছিল যে স্বাধীনতা তুমি, এটা কিন্তু আপনারা পড়েছেন। এটা কি মানে ইন্টারে ছিল না এসএসসি তে ছিল, খেয়াল নাই, খুব সম্ভবত এসএসসি ইন্টারে ছিল। আরেকটা হচ্ছে তুমি আসবে বলে হে স্বাধীনতা, এটা কিন্তু শামসুর রহমানের গুরুত্বপূর্ণ কবিতা, তাই না? আচ্ছা, তারপরে এখানে আরো অনেক কিছু আছে। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে কিছু কথা বলি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে জানতে হবে যে তার একটা গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে 1971। ঠিক আছে। এখানে দুইটা বইয়ের সংকলন আছে, একটা হচ্ছে তার একটা নাম হচ্ছে একটি কালো মেয়ের কথা, একটা হচ্ছে তপস্যা। ঠিক আছে। দেখেন, প্রত্যেকটা আমি আমাদের এই সাজেশনে যা যা আছে সব আপনাকে পড়তে হবে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেটা আমি বলে দিচ্ছি, এগুলো আপনারা খাতায় নোট করবেন। যেমন অ্যালেন গিন্সবার্গ, সেপ্টেম্বর অন যশোর রোড, এটা সবাই জানেন, তাই না? আচ্ছা, এবার মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, এগুলো দেখে নিবেন। উম, আচ্ছা, সব সব লেখা আছে, এবং খুব অল্প পড়া, কিন্তু খুব বেশি পড়া না, হ্যাঁ। আচ্ছা, যারা ক্লাসটা দেখতেছেন, আমি বলতেছি আরেকটা কথা, যে আগামী পরশুদিন থেকে আমাদের বিসিএস লাস্ট মোমেন্ট সাজেশন ব্যাচ চালু হবে। 2 ডিসেম্বর থেকে। আজকে আমাদের অ্যাডমিশন মানে ডিসকাউন্ট অফার অ্যাডমিশনের শেষ ডেট, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। তারাশঙ্কর, তো যাই হোক, এগুলো অনেক কিছু আছে, এগুলো সব বলতেছি না আপনাকে। যেমন বিভিন্ন গল্প বা বিভিন্ন উপন্যাসের যে ক্যারেক্টার গুলো আছে, এগুলো কিন্তু আমরা চার্ট আকারে দিয়ে দিয়েছি। হ্যাঁ,
বাংলা সাহিত্যে প্রথম কাব্য কি? পদ্মিনী উপাখ্যান। প্রথম জীবনী কাব্য শ্রী চৈতন্য ভগবত। প্রথম উপন্যাস হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এগুলো কিন্তু সাজিয়ে দেওয়া আছে। হ্যাঁ। কার কি ছদ্মনাম? যেমন বিহারীলাল চক্রবর্তীর ছদ্মনাম হচ্ছে ভোরের পাখি। কে দিয়েছেন এটা? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের আবার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। প্যারীচাঁদ মিত্র যে লিখেছে আলালের ঘরে দুলাল, তার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে। বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের হচ্ছে ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি হচ্ছে গদ্যের জনক, তাই না? উনি সর্বপ্রথম গদ্য রচনা করেছেন এবং সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কালী প্রসন্ন সিংহর ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা, তাই না? জসিমউদ্দিন, উনি পল্লী কবি নামে পরিচিত। জরাসন্ধ কাকে বলা হয়? চারুচন্দ্র চক্রবর্তী। জীবনানন্দ জীবনানন্দ দাশকে বলা হয় হচ্ছে রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, রূপমায়তার কবি, তাই না? তার অনেকগুলো ছদ্মনাম আছে। এবার আসেন যে সমরেশ বসুকে বলা হয় কালকুট, ঠিক আছে? আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছদ্মনাম ছিল অনিলা দেবী। মানে অনিলা দেবী ছদ্মনামে তিনি কিছু লেখা লিখেছিলেন, কিন্তু তার উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্পী, তাই না? আচ্ছা, এবার আসেন প্রমোদ চৌধুরী হচ্ছে বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রবর্তক। তার ছদ্মনাম হচ্ছে বীরবল, ঠিক আছে? আর নীল লোহিত কার ছদ্মনাম? কমেন্টে জানান যারা জানেন কিনা দেখি। তো এরকম অনেক ছদ্মনাম এখানে দেওয়া আছে। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের সবকিছু গুরুত্বপূর্ণ আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই এটা ভালো মতো পড়বেন। তার প্রথম কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। প্রথম অপ্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে পৃথ্বীরাজের পরাজয়। প্রথম প্রকাশিত কবিতার লাইন হচ্ছে মিনগণ দিন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে। বাহ! মিনগণ মানে কি? মিন মানে হচ্ছে গিয়া মাছ। মিনগণ দিন হয়ে ছিল সরোবরে। মিনগণ মানে সমুদ্রে উচ্ছ্বসিত ছিল। এখন তাহারা তাহারা সুখে জলে ক্রীড়া করে। মানে তারা জলে সাঁতরায়, এরকম কিছু একটা। চিন্তা করতে পারতেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত লাইনের অর্থ কিন্তু আমরা উদ্ধার করে ফেললাম, তাই না? আচ্ছা, তার প্রথম প্রকাশিত নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা। এটা একটা গীতি নাট্য, ঠিক আছে? প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। এই যে মিনগণ দিনহ, এখান থেকে একটা কথা মনে পড়লো যে মিনক্ষোবাকুল কুবলয়, এটা খুব সম্ভবত বঙ্কিমচন্দ্রের কোন একটা আহ গল্পে ছিল বা কিছু, যে মাছের তাড়নে যে পদ্ম কাঁপিতেছে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিনী। প্রথম প্রকাশিত কবিতা পত্রিকা হচ্ছে সাধনা, ঠিক আছে? সাধনা। তো সর্বশেষ প্রকাশিত ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি। আর গল্প হচ্ছে মুসলমানের গল্প। তো তার উপন্যাস, কাব্য, প্রবন্ধ, নাটক সব এখানে দেওয়া আছে, ছোট গল্প এগুলো, রবীন্দ্রনাথ সম্পর্কিত অন্যান্য তথ্য হুম, সব দেওয়া আছে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। প্রথম কবিতা হচ্ছে মুক্তি। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম প্রবন্ধ হচ্ছে তুর্ক মহিলার ঘুমটা খোলা। প্রথম প্রবন্ধ হচ্ছে যুগবাণী। নাটক হচ্ছে ঝিলিমিলি। গল্প হচ্ছে ব্যথার দান। উপন্যাস হচ্ছে বাঁধনহারা, তাই না? তো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলোর নাম: বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। গুরুত্বপূর্ণ যা যা আছে সব আমি এখানে দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। বঙ্কিমচন্দ্র সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। হ্যাঁ। তারপর রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, এদের যা যা প্রয়োজন আপনার জন্য সব কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এগুলো আসলে আপনি পড়লেই মনে থাকবে আপনার, এই জন্য আমি আর বিস্তারিত বলতেছি না।
অলরেডি প্রায় আহ, অনেকক্ষণ হয়ে গেছে আজকে আমাদের ক্লাস। হ্যাঁ, তো খুব বেশি সময় লাগবে না আপনার পড়তে। আপনি যদি পড়েন, আপনি 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই পুরো আহ, আমাদের যে সাজেশনটা সেটা পড়ে ফেলতে পারবেন। আচ্ছা, আখতারুজ্জামান ইলিয়াস, তার একটা গল্প আছে, জাল স্বপ্ন স্বপ্নের জাল। তো এটা তো প্রিলিতে আসতেই পারে যে জাল স্বপ্ন স্বপ্নের জাল কার লেখা, কিন্তু আহ, লিখিত পরীক্ষাতেও আসে যে জাল স্বপ্ন স্বপ্নের জাল নিয়ে একটা ছোট নোট নোট লিখো। তো জাল স্বপ্ন স্বপ্নের জাল কি, আসলে মুক্তিযুদ্ধ বা তার পরবর্তী সময়ে যে কমপ্লেক্সিটি গুলো ছিল সেগুলো নিয়ে একটা লেখা গল্প আর কি। হুম। চিলেকোঠা সেপাই কি নিয়ে লেখা? 69-এর গণ অভ্যুত্থানে ঘটনা নিয়ে লেখা। ঠিক আছে। সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটা আহ উপন্যাস, যেটা নিয়ে আবার কি সিনেমাও তৈরি করা হয়েছে, তাই না? আচ্ছা, হেলাল হাফিজ। তো হেলাল হাফিজের, আপনি জানেন একটা কাব্যগ্রন্থ, আসলে তার একটা না, তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। একটা হচ্ছে, প্রথমটা তো সবচেয়ে বিখ্যাত, যেটা যে জলে আগুন জ্বলে। এছাড়া আছে হচ্ছে বেদনাকে বলছি কেদো না, মানে বেদনাকে বলছি কেদো না। এটা কে লিখছে? হেলাল হাফিজ। আর কি কি আছে? কবিতা 71, কবিতা 71, এই যে কবিতা 71। আর কি আছে? 50টা প্রেমের কবিতা, কবিতা সমগ্র। আর আরেকটা বই আছে হেলাল হাফিজের, যে হেলাল হাফিজের অগ্রন্থিত কথামালা। ঠিক আছে। হুমায়ুন আহমেদ নিয়ে কি আর বলবো, সব পারেন। তাহলে মোটামুটি দেখেন, বাংলা গ্রামারের আগ পর্যন্ত আমাদের বাংলা সাহিত্য মোটামুটি শেষ। ওকে। তো আমি পিডিএফটা দেখি ক্লাস শেষে আপনাদের দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।